প্রজেক্ট। আমার তখন মনে হয়েছে যে এটাই খুব ভালো প্রজেক্ট, এটা যদি আমি বানাইতে পারি তাহলেই ভালো। তাই আমি এর জন্য এখন আমি খোঁজ খবর নিলাম যে আমি আসলে এই ডিভাইস গুলা কই পাবো, এরকম ব্যাটারি বা মোটর। এরকম খোঁজ পাওয়ায় আমি তখন দেখলাম যে ইয়াতে জলিল মার্কেটে যে বিটিএন ইলেকট্রনিক্স আছে ওখানে যাইতে হবে। ওখানে গেছি, ওখানে যাই আমি এখন এগুলা খোঁজ করতেছি, এগুলা কিনবো। তখন ওই দোকানে আমাদের 1.5 এর কয়েকটা ভাই গেছিল, 1.5 এর সাকিব ভাই, তারপরে গাজী ভাই, আরো দু একজন ছিল মনে হয়, মনে নাই আমার, কিন্তু সাকিব ভাই আর গাজী ভাইয়ের কথা মনে আছে যে এরা দুইজন ছিল। তখন ভাইরা আমার জিজ্ঞেস করলো যে কি করতে আইসি হ্যান ত্যান এরকম। আমি বললাম যে ভাই আমি একটা রোবটের ভিডিও দেখছি, আমি একটা রোবট বানাবো। কি রোবট বানাবো এরকম কইলাম। তখন তারা আমার ওই জায়গায় বুঝাইলো আর কি যে এই রোবট বানিয়ে আসলে লাভ নাই, এগুলা কিছুই না, এগুলা খেলনা মতো। ঠিক আছে, তো তখন সাকিব ভাই আমারে বললো যে তুই এখন এগুলা কিনিস না, আমার রুমে আসিস পরে। আমি তার 1-2 দিন পরে তখন সাকিব ভাই রুমে গেছিলাম। হ্যাঁ, সাকিব ভাই রুমে যাওয়ার পরে তখন যেটা হইলো সেটা উনি আমার আরডিনো দেখাইলো। এই জিনিসটা আমি আগে কোনোদিন দেখি নাই। আরডিনো দেখানোর পরে সে আমার একটা এলইডি ব্লিঙ্ক করে দেখাইছিল ওইটা। ঠিক আছে, যে এলইডি জ্বলতেছে নিপতেছে, আবার কোডের মধ্যে টাইম ঠিক করে দিতেছে যে কতক্ষণ পর পর জ্বলবো নিভবো। হ্যাঁ, এরকম। তো জিনিসটা দেখা তো আমার স্যারকে খুবই দারুণ লাগছিল, যে অসাধারণ একটা ব্যাপার, এরকম একটা এলইডি বাতি জ্বালাইতেছে নিভাইতেছে আবার। তখন ভাই আমার এরকম দেখাইলো, অনেক কিছু বুঝাইলো এলইডি টেলিডি। এরপরে আমি তখন সাকিব ভাইয়ের রুমে প্রায় যাইতাম, আমি আরডিনো টারডিনো কিনলাম। ভাই আমার একটা লিস্ট দিল যে তুই রোবট বানাইতে চাস তাহলে এগুলা কিন। তখন আমি ঢাকায় আসছিলাম একবার। ঢাকায় আসার পরে ওই ইয়ের দিকে, জগন্নাথ ইউনিভার্সিটির দিকে, পুরান ঢাকার ওই দিকে একটা মার্কেট আছে, ওই মার্কেটে একটা দোকান থেকে আমি তখন কিছু জিনিসপত্র কিনলাম, লাইক আরডিনো, মোটর ড্রাইভার, মোটর, চাকা, হাবি জাবি, তারপরে ড্রিল, তাতাল। মানে আমি মোটামুটি তখন 5,000 টাকার জিনিসপত্র কিনে নিয়ে খুলনা গেছিলাম ওই সময়, একদম ফার্স্ট ইয়ার। কেনার পরে তারপরে আমি সাকিব ভাইয়ের কাছে গেলাম যে ভাই আমি এই নিয়ে চলে আসছি, এখন তো আমার রোবট বানাইতে হবে, তাহলে আপনি আমার শিখান, হেল্প করেন। তখন সাকিব ভাইয়ের সাথে কথাবার্তা হলো। তো ওই টাইমে আমাদের 1-3 আবার শাওন ভাই আছে। শাওন ভাই আর কি মোটামুটি ধর, মানে বলতে গেলে উনি বস লেভেলের একজন লোক এইসব বিষয়। আর আমি মানে প্রাইমারি লেভেলের প্রজেক্ট টজেক্ট যা কিছু শিখছি সব শাওন ভাইয়ের কাছ থেকে শিখছি। উনি আমার একদম হাতে কলমে ধরে শিখেছে। মানে আমি বললাম না যে আমি একদম তাতালও ধরতে পারতাম না, সে পারলে আমার তাতালটা ধরে শিখেছে। ছোট ছোট কাজ দিত আমারে, যে তাতাল দিয়ে কিছু সোল্ডারিং করে নিয়ে আসতে, একটা সিরিজ সার্কিট বানাইতে বা প্যারালাল সার্কিট বানাইতে। এরকম আমি শুধু প্র্যাকটিস করতাম তখন। তাতাল প্র্যাকটিস করতাম প্রথম 1-1.5 মাস, যে আমি তাতাল দিয়ে ভালো করে সোল্ডারিং করা শিখবো, এরকম কিছু দিন গেছে। যাই হোক, এটা পরের কথা। তো পরে সাকিব ভাই আমারে এখন শাওন ভাইয়ের সাথে আমার পরিচয় করে দিবে। পরে শাওন ভাই একদিন সাকিব ভাই রুমে আসছে, ওই দিন মনে করছে সে আমার একটা ছোটখাটো ভাইবা টাইবা নিল। ঠিক আছে, ছোটখাটো ভাইবা বলতে ধরো আমাদের তখন ক্লাস তো তখন শুরুই হয় না এরকম, তারপরে মনে হয় যে সিলিকনের ব্যারিয়ার ভোল্টেজ টোল্টেজ কত, হাবি জাবি সব সেমিকন্ডাক্টর টাইপের প্রশ্ন টশ্ন আমি ধর ওইরকম তো তখন আমি জানি না। যাই হোক, তারপরে আমরা একদিন শাওন ভাইয়ের বাসায় গেলাম, ইয়ের কাছ থেকে, নাম কি, সাকিব ভাইয়ের সাথে শাওন ভাইয়ের বাসায় গেলাম। শাওন ভাইয়ের বাসায় যে তার রুমে আমি দেখলাম যে তার একটা ডেস্ক মতো ছিল। ওই ডেস্কে মানে 3-4টা রোবট রাখা আছে। তারপরে মানে আমি তো তখন চিন্তা করতেছি যে আমার কাছে অনেক ডিভাইস আছে, আমি 5,000 টাকার ডিভাইস কিনে নিয়ে আসছি, মানে অনেক। ওইখানে আমি যা দেখলাম যে শাওন ভাইয়ের কাছে আরো অনেক বেশি ডিভাইস, আরডুইনো আছে পারলে 4-5টা। তারপরে গিয়ে আবার ওই মাইক্রো কন্ট্রোলারের যে আইসি, এরকম আইসি গুলাও আছে, আবার আইসি বার্ন করার জন্য বার্নার আলগা, এরকম অনেক কিছু ছিল। মানে একটা ডেস্কের 3টা তাক বুঝাই খালি তার জিনিসপত্র কইরা রইছে। একটা ট্যাঙ্ক ছিল মতো। এরকম দেখে ভালো লাগলো, অনেক ভাইয়ের লগে কথাবার্তা বললাম। এরপর আস্তে আস্তে ভাইয়ের বাসায় যাওয়া শুরু করতাম। আমি শাওনের বাসায় যা বসে থাকতাম, যে আমি তার কাজ গুলা দেখবো যে সে কিভাবে কাজ করে আর আমি শিখবো। এরকম করতে করতে তখন গিয়া আমি আর সাকিব ভাই প্রথমে একটা রোবট বানাইলাম। রোবটটা কি ছিল, জাস্ট অবস্টাকেল অ্যাভয়েডিং রোবট, শুধুমাত্র একটা সেন্সরের, একটা আল্ট্রাসনিক সেন্সর ছিল। এটা আমার প্রথম রোবট ছিল। কিন্তু মানে ওটা আমার রোবট ছিল বলতে কি, ওটা আমার জিনিসপত্র ছিল শুধু। কিন্তু আমি কোনো কাজ করতে পারি নাই, কারণ তখন আমি কিছুই পারি না, কিছুই বুঝি না, সার্কিট টার্কিট কিচ্ছু বুঝি না, কোড কিভাবে করতে হয় আমি তাও জানি না। আর কোডিং এ আমার ফার্স্ট এর থেকে একটু ভয় ভয় ছিল, এখনো আছে। ঠিক আছে, এই জিনিস এখনো আছে। যাই হোক, ওই টাইমে আমরা তখন করলাম কি, শাওন ভাইয়ের বাসা থেকে সার্কিট আঁকিয়ে নিয়ে আসলাম খাতায়, যে এরকম এরকম এই তারটা ওই পিনে গেছে, এই তার ওই পিনে, এরকম করে ওই লগে আমরা তো নিয়ে আসলাম। কিন্তু কিছু বুঝতেছি না, মানে এমন অবস্থা যে আমি কেবলমাত্র দেখছি সার্কিটটা। এখন যদি আমার করতে দেয় আমি পারবো না, কারণ আমি তো বুঝি না কি করব। আর কোড তো মাসাল্লাহ কিচ্ছু পারি না তখন। যাই হোক, এরকম করে আমি বাসায় না, আমার নিরালার বাসায় আমার কিছু বন্ধু বান্ধব ছিল, আমি রোবট তো চালিয়ে ফেলাইলাম, আমি তো খুব খুশি রোবট চলতেছে। কিন্তু ব্যাপার যেটা হয়েছে, এমনি করলে তো হবে না। এরপরে আমি প্র্যাকটিস করা শুরু করলাম।
যে তাহলে এখন আমি রোবটটা খুলে আবার নতুন করে বানাই। কিন্তু দেখা গেছে ভুল টুল করতেছি, কারণ আমি তো বুঝতেছি না যে হচ্ছে আরডিনোর কোন পিনটা আমার মোটর ড্রাইভারের 5 ভোল্টে আসবে। তখন তো আমার এইসব ডিভাইসের কোনো যে ডায়াগ্রাম আছে ওই সম্পর্কে কোনো ধারণা নেই। এখন দেখা গেছে যে আমি তখন মুখস্থ মতো রাখতাম, এই পিন এই জায়গায়, এই পিন এই জায়গায়, এই পিন এই জায়গায়। কিন্তু ঝামেলা যেটা করতাম আমি, তখন দেখা গেছে যে আমি খুব উল্টাপাল্টা করে ফেলাইছি, ভোল্টেজ টোল্টেজ আপ ডাউন হয়ে গেছে, কিছু ডিভাইস নষ্ট হয়ে গেছে, দেখা গেছে মোটর ড্রাইভার ধুম করে গেছে, শেষ। বা আরডিনো বেশি ভোল্টেজ পেয়ে গেছে, পুইরা গেছে। এরকম প্রথম দিকে আমার অনেক ডিভাইস নষ্ট হইতো। কিন্তু যাই হোক, মানে ভালো ব্যাপার যেটা হয়েছে, তারপর আমি আর কি হাল ছাড়ি নাই। আমি চিন্তা করছি না, এটা তো বুঝতে হবে, শিখতে হবে, বানাইতে হবে। এরপরে তখন আমি ওই যে যেটা বললাম, শাওন ভাইয়ের বাসায় শুধু বসেই থাকতাম, বসেই থাকতাম। এরপরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সার্কিটটা আগে বুঝতে হবে। তখন শাওন ভাই আমাদের যেটা কাজ দিত সেটা হচ্ছে যে ধর, মোটর ড্রাইভারের যে সার্কিট, মোটর ড্রাইভারের সার্কিটটা ডিজাইন করা। মানে মোটর ড্রাইভারের মডিউল দিয়ে আর আমরা রোবট চালাবো না, এবার রোবট চালাবো হচ্ছে L293D যে আইসি আছে না, ওই আইসি দিয়ে। হ্যাঁ, তো এইভাবে তখন হচ্ছে এবার আমি আইসি টাইসি কিনলাম, আইসি দিয়ে এবার আমি নেটে খুব ঘাটলাম যে আসলে একটা সার্কিট কিভাবে বানাইতে হয়, বা আইসিটা কিভাবে কাজ করতেছে, আইসির চ্যানেল গুলা কিরকম। হ্যাঁ, বা হচ্ছে ইনপুট পিন কোনটা, আইসির এনাবেল পিন কোনটা, যে এনাবেল পিনে 5 ভোল্ট না থাকলে দেয়া যেতেছে যে আমার মোটর ড্রাইভার অনই হইতেছে না, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে না মোটর ড্রাইভারে। ওইগুলা তখন আমি আস্তে আস্তে ধরতে পারলাম। এরকম করে আমি তখন একটা সার্কিট বানানো শিখলাম, আসলে এই করতে হবে। যাই হোক, এরকম করে প্রথম যে রোবট বানাইছিলাম সেটা ছিল আবার অ্যান্ড্রয়েড কন্ট্রোল। তখনও আমি কোড পারি না, তখন আমি কোড পারি না একেবারে। শাওন ভাইয়ের কাছ থেকে কোড নিয়ে আসতাম, কোড বার্ন করে তারপরে চালাইতাম। এরকম আস্তে আস্তে ধর প্রথম গেল একটা অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট। এরপরে এরপরে তো ক্লাসে শুরু হয়ে গেছে, প্রজেক্ট টজেক্ট করতে হবে, তখন আমাদের প্রজেক্ট আসতেছে। তখন ধর আমার একটা ইচ্ছা ছিল যে আমি ভার্সিটিতে যে কয়টা প্রজেক্টই করব সব রোবোটিক্স এর উপরেই প্রজেক্ট। এরকম চলতেছে, কিন্তু আমি দেখলাম যে আমি তো কোড পারতাছি না কিছু। হ্যাঁ, এখন এরকম করে তারপর কি করবো, এইবার আমি মনে কর যে এবার আর্ডিনো নিয়ে শুধু প্রচুর করে গেলাম যে না আর্ডিনোটা শিখতে হবে ভালো করে। আর্ডিনোর কোড টোড দেখতাম, টিউটোরিয়াল দেখতাম, কি মানে হচ্ছে আর্ডিনো প্লেগ্রাউন্ড নামের একটা সব ওয়েবসাইট আছে আর কি, আমি ওই জায়গায় প্রচুর টাইম দিছি কিভাবে সেন্সরের ভ্যালু রিড করতে হয় বা লজিক গুলা কিভাবে দিতে হয়। তখন আমি ছোট ছোট সেন্সর নিয়ে কাজ করতাম, লাইক আল্ট্রাসনিক সেন্সর বা গ্যাস সেন্সর। হ্যাঁ, এরকম বহুত ছোট ছোট সেন্সর নিয়ে কাজ করতে 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 আমি কোড দেখে দেখে করতাম, দেখে দেখে করতে করতে এক সময় ধর আমার মানে এরকম একটা ব্যাপার চলে আসছে যে তখন আমি কোড বুঝতে শিখছি যে আসলে কোডের কোন জায়গায় কি কাজ হইতেছে, আমি মোটরে কখন কমান্ড দিতে পারতেছি। হ্যাঁ, এরকম কমান্ড গুলা কি কি কমান্ড দিলে মোটর ফরওয়ার্ড চলবে, ব্যাকওয়ার্ড চলবে, এরকম আস্তে আস্তে আমি তখন একটা গুছিয়ে নিয়ে আসলাম যে আমি লিখতে না পারলেও আমি এখন কোডটা বুঝি। এরকম এরপর আরো বেশি প্রজেক্ট করা শুরু করছি, তখন আমি প্রচুর টাইম দেওয়া শুরু করছি আর কি। যে জিনিস শিখতে হবে আস্তে আস্তে, রোবোটিক্স আরো ভালো করা লাগবে। তখন দেখা যাইতেছে যে আমি ক্লাস ক্লাস করতাম, ক্লাস করতাম না তা না, ক্লাস সেকেন্ড ইয়ার দিকে একটু কম টম করছি। কিন্তু দেখা গেছে যে রাতে অনেক টাইম দিতেছি, বৈশা রইছি প্রজেক্ট মিলানোর জন্য। একটা কোড টোড মিললে তখন আমার খুব ভালো লাগতো, বা একটা রোবট চললে খুব ভালো লাগতো। এরকম করে তারপরে আসলো আমাদের সেকেন্ড ইয়ার, চলে আসলো আমাদের। তখন আমার কোডে কোডে ভীতি তখনও ছিল অনেকটাই। এবার সেকেন্ড ইয়ারে সুইচিং করছিল আমাদের, তখন আমার রানাসানি ছিল। হ্যাঁ, ওই টাইমে প্রজেক্ট করতে হবে, কিন্তু প্রজেক্টের বিষয় বলে দিছে যে না আরডিনো টার্ডিনো এইসব কিছু ইউজ করা যাবে না, এটা হচ্ছে একটা বেসিক কোর্স সুইচিং। আমারে হচ্ছে ইয়াটা করতে হবে আমাদের তখন, এই ধরনের বিভিন্ন সুইচ টুইচ সার্কিট মার্কিট এইসব ইউজ করে তখন হচ্ছে রোবট চালাইতে হবে বা প্রজেক্ট করতে হবে। তখন ওই যে শাওন ভাই যেটা শিখেছিল আবার ওইটা আমি ইউজ করছি, জাস্ট হচ্ছে মোটর ড্রাইভার ওইরকম করে বানানো। তারপরে হচ্ছে আর ওই টেক সব বিডি বা বিডি স্পিড থেকে তো লাইন ফলোয়ারের জন্যই পাওয়া যায়, সেন্সর পাওয়া যায়। কিন্তু আমরা তখন সেন্সরও কিনছিলাম না, আমি তখন করছিলাম কি সেন্সর বানাইছিলাম। আইআর যে আর এগুলো আছে, ওই আইআর গুলো এর নিয়ে আমি সেন্সর বানাইছি। শাওন ভাইয়ের একটা সেন্সর ছিল, ওই প্রজেক্টের টাইমে আমি শাওন ভাইয়ের কাছে রাতেও থাকতাম মাঝে মধ্যে, তার বাসায় যায় ভাই আমার প্রজেক্ট তুলতে হবে, আমার শিখিয়ে দেয়। তখন তার সেন্সর টেন্সর দেখাইতো যে সেন্সরটা আসলে কিভাবে কাজ করতেছে, বাইনারিটা কিভাবে কাজ করতেছে, 1 0 কখন হইতেছে, কখন বামে থেকে ডানে টার্ন করতেছে, ডানে থেকে বামে টার্ন করতেছে। তখন আমি আর কি বেসিক ইলেকট্রনিক্সটা বুঝলাম যে না এইভাবে কাজ করে। তখন এভাবে করতে করতে সেন্সর বানাইছি। সেন্সর বানানোর পরে এবার রোবট তো চালাইছি, একটা ট্র্যাক বানাইছিলাম আমি। তখন ট্র্যাক বানাইছিলাম, তখন তাও হচ্ছে কি একটা ছোট ব্যানার ছিল, ব্যানারের উপরে আমি হচ্ছে কালো কস টেপ মারছিলাম, এভাবে হইলো টেপ, ট্র্যাক হয়ে গেল। এবার ট্র্যাকে চালানোর পরে মানে রানা স্যারে দেখাইছি, এরকম রানা স্যার তো এমন ছিল। কিন্তু ঠিক আছে, রানা স্যার এতেও সন্তুষ্ট না, তখন স্যার মানে তখন এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমার, তখন অনেক মজা পাইছিলাম পরে যখন করতে পারছি আর কি।
ব্যাপারটা এরকম ছিল যে তখন আমাদের এক ব্যাচমেটের একটা ব্যাগ ছিল, ব্যাগের মানে ফিতা ছিল কালো, সেটা কালো ছিল। স্যার বললো কি, ওরে বললো যে হচ্ছে তুমি এই কালো ফিতাটা এখানে মানে ফ্লোরে রাখার জন্য। স্যার তখন আমারে বলে যে ঠিক আছে, এখন তো তুমি তোমার সেটআপে টেস্ট করছো, তাহলে তুমি এখন এই সেটআপে টেস্ট করো যে রোবট হচ্ছে চলে কিনা। মানে ওই ব্যাকগ্রাউন্ডটাও কালো যেহেতু, ঠিক আছে ভালো কথা, তো আমি ওখানে চালাইলাম। আমি একটু মানে টেনশনে ছিলাম, ভয়ে ভয়ে ছিলাম যে স্যার না জানি আবার কি কয় যদি কাজ না করে। কিন্তু যাই হোক, ওই ব্যাকগ্রাউন্ডেও রোবট হচ্ছে ভালোই চলছিল, কাজ করছিল। এভাবে একটা কোর্স পার হয়ে গেল তখন। আর আর এর মধ্যে মধ্যে তো আমি প্রজেক্ট করতেছি, ছোটখাটো প্রজেক্ট করতেছি বিভিন্ন, ঠিক আছে। তো এখন এমন করতে করতে তারপরের টার্মে আবার আরেকটা প্রজেক্ট, তারপরের টার্মের প্রজেক্টের আগে ওই সময় আবার 1/7 রিসিপশন ছিল, হ্যাঁ। ওই টাইমে আমি বাড়িতে গেছিলাম না, খুলনাতেই ছিলাম। কিন্তু তখন একটা ছুটি ছিল মনে হয়, ওই ছুটিতে আবার আমাদের ব্যাচের সবাই চলে আসছিল, বাড়িতে দিয়ে চলে গেছিলাম। আমি একাই ছিলাম, যে হচ্ছে না ওদের রিসিপশনের রিহার্সেল শুরু করতে হবে এর জন্য। ওই টাইমে তাইলে এখন যেহেতু আমি ফাও বসে রয়েছি, আমার কোনো কাজ নাই, ভার্সিটি কোনো একটা কারণে বন্ধ, হ্যাঁ, তো কি করবো, তাহলে রোবট বানাইতে হবে। তখন তখন আবার ওই মামুন, মুহিত, তারপরে সাজ্জাদ, ওদের তাহলে বলতাম যে তাহলে তোরা আমার বাসায়, ওরা তখন আমার বাসায় আসতো। তখন আমরা একটা কাজ করলাম। আমরা কি কাজ করলাম, তখন একটা রোবট বানাইছিলাম, যে রোবটটা হচ্ছে মানে পানিতেও চলতে পারবে আবার মাটিতেও চলতে পারবে, অ্যান্ড্রয়েড কন্ট্রোল, কিন্তু পানি মাটি দুই জায়গায় চলতে পারবে। তাহলে এটা কিভাবে করবে, চাকা হিসাবে আমরা বোতল দিয়ে দিছিলাম, ঠিক আছে। বোতল তো মাটিতেও ঘুরতেছে আবার পানিতেও চলতেছে, দারুণ একটা প্রজেক্ট, ভালো লাগছিল আর কি অনেক, যে আমরা দুই জায়গাতেই চালাইতেছি। হ্যাঁ, ওই সময় ওরা আমার সাথে ছিল, মামুন, তারপরে মুহিত, সাজ্জাদ। এখন চালাইলাম, এরপরে ভালো কথা। তারপরে ওই খাবার এরপরে আবার পুকুরে ছিল। হুম, খাবার পুকুরে চালাইছিলাম ভাই ওটা, হ্যাঁ দেখছি তো খাবার আপনি। পুকুরে হ্যাঁ, চালাইছিলাম, কিন্তু মজা হয়েছিল যে হচ্ছে এই বোতল একটু পর পর খুলে যাইতো। খুঁজে গেছো। বোতল খুব বেশি শক্ত লাগছে না, বোতল খুলে যেত। তখন আমরা চিন্তা করছিলাম যে দূরে চলে গেলে মুহিতরা আমরা পানিতে নামিয়ে দিব, মুহিত নিয়ে আসবে। ভাই মুহিতের দোষ ছিল ভাই, মুহিত খারাপ বোতল নিয়ে আসছিল ভাই, মনে আছে ভাই? হ্যাঁ, মুহিত ভালো বোতল আনে নাই পানি সে, লিক কইছিল মুহিত ভাই। ওই যে নরম। মানে 3-4টা হ্যাঁ ভাই, আলাদা আলাদা বোতল নিয়েছিল, এক সাইজের বোতল আনেননি। তো যাই হোক, এরপরে আবার আরেকটা প্রজেক্ট, আরেকটা টার্ম চলে আসছে, প্রজেক্ট করবো। তখন আমি আবার এই প্রজেক্ট গুলো যখন করতাম এই পর্যন্ত, তখন হচ্ছে শাওন ভাইয়ের সাথে আলাপ করতাম আর কি। যে ভাই প্রজেক্ট দিছে, তো কি প্রজেক্ট করবো আপনি আমার আমার আবার আইডিয়া খুব কম, মানে আমার আইডিয়া আসেই না বলা চলে, আমি আইডিয়া জেনারেট করতে পারি না শাহরিয়ার শিকদারের মতো। যাই হোক, তে শোন ভাই, আপনাকে একটু হালকা ডিস্টার্ব করি ভাই। বল। ভাই আমাদের জুম মিটিং আসলে এটা পেইড ভার্সন না তো ভাই, 40 মিনিটের বেশি চলবে না। হুম হুম ওটা হুম হুম। 30-এর দিকে হয়তো বা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা রাউটারে আরেকটা মিটিং কল করছি, ওটার লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা আবার ঠিক এখানে আছে। আমি মেসেজেও চ্যাটেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মানে মিটিং যদি শেষ হয়ে যায় এটা, তাহলে ওটাতে যেন সবাই জয়েন করে, এইটা আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে এরকম অবস্থা, মনে কর যখন আমি হচ্ছে প্রজেক্ট করবো, তখন আবার কি প্রজেক্ট করবো শাওন ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাই কি প্রজেক্ট করবো। তখন সে আমার যেটা বুঝাইলো আর কি, যে হচ্ছে এমন একটা রোবট বানাইতে হবে, ধর মানে অফিসিয়াল কাজকর্ম করবে, হ্যাঁ। অফিসিয়াল কাজকর্ম কিরকম, ওই ধর আমাদের ইসি অফিসের কথাই যদি চিন্তা করি, যে অ্যান্ড্রয়েড অ্যাপসেই কাজ করবে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাইতে পারবে। মনে কর সালে আপার রুম থেকে হেডের রুম, হেড স্যারের রুম আর কি, এই রুমে যাবে, কিছু ফাইল পত্র নেওয়া যাবে। তো আমি তার সাথে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলাইছি যে ভাই ঠিক আছে, রোবটটা খুব দারুণ করে ডিজাইন করবো, আবার ফাইল যাতে নিয়ে যেতে পারে এর জন্য একটা রোবটের উপরে বক্সও দিব। এখন বক্স কিরকম হবে, আবার এখন আমি তখন খালি বক্সের কথা চিন্তা করতাম, যে হচ্ছে মানে কি টাইপস এর বক্স দিব। 1/7 এর রিসিপশনের সময়ে ওই যে ওই সেকেন্ড একাডেমিক বিল্ডিং এর যে অডিটোরিয়ামটা, ওই অডিটোরিয়ামের যে হচ্ছে ই আছে না, চেয়ার গুলো আছে না, কিরকম ফোল্ড করা যায় সুন্দর, টান দিলে ইয়ে হয়ে যায় আবার ফোল্ড হয়ে যায়, দারুণ একটা ব্যাপার স্যাপার। তখন আমি চিন্তা করলাম তাহলে এরকম কিছু একটা করতে হবে, তো যে হচ্ছে গিয়ে মেকানিক্যাল হবে জাস্ট, যে হচ্ছে বক্সের মতো থাকবে, বক্সের ঢাকনা আবার যে কোনো টাইম উঠে ফেলাতে চাইতেছি পারবো আর কি। তখন আমি শাওন ভাইয়ের সাথে আলাপ করলাম। যাই হোক, সে তখন আমার বললো আগে যেন প্রোটোটাইপটা বানাই। এরপরে প্রোটোটাইপ বানাইলাম কিরকম, গাড়ি, মানে সব তো রোবটের গাড়ি ছিল, এর থেকে তো বেশি কিছু তখন করা হয় নাই, হ্যাঁ। তখন যেটা হইলো সেটা হচ্ছে আবার আবার ট্র্যাক বানাইলাম, একটা XYZ মতো, যে সোজা রাস্তা গেছে আবার ডান দিকে টার্ন করছে বাম দিকে টার্ন করছে, কিন্তু এরকম শার্প টার্ন না, সব হইলো 90 ডিগ্রি টার্ন। তখন আবার আমাদের ওই কোর্স নিছিল হচ্ছে তমা ম্যাম আর রনি স্যার। আমি হচ্ছে ধর তখন আবার তো ইয়া নিয়ে গেছি, এরকম রোবট নিয়ে গেছি। তমা ম্যাম আবার তো মনে করছে যে আমি হচ্ছে এবার ওই সুইচিং এর ওই রোবটই নিয়ে আসছি, ঠিক আছে। তো ম্যাম আমার তখন জিজ্ঞেস করতেছে যে তুমি এই এক রোবট দিয়ে আর কয়টা কোর্স চালাই দিবা।
পরে তখন আমি বললাম না ম্যাম, এক রোবট না, আলাদা রোবটই, কাজটা আলাদা। পরে কাজ দেখাইলাম, স্যারেও দেখাইলাম যে স্যার আমাদের এরকম রোবট, এটা এরকম কাজ। তো তখন আবার ওই আমার অ্যাপস করে দিছিল শাওন ভাই, অ্যাপ শাওন ভাই করে দিছিল। আর তখন হচ্ছে রোবটটা আমরা চালাইলাম, এভাবে গেল। এরপরে আবার হচ্ছে থার্ড ইয়ার এবার। হুম তখন আমি চিন্তা করলাম যে হচ্ছে ঠিক আছে, রোবোটিক্স এর কাজ টাজ করছি, এখন তো আমি আমি একটু আইওটির কাজ টাজ করবো, দেখি রোবোটিক্স এর সাথে পরে আইওটি যদি অ্যাড করতে পারি, এরকম ব্যবসা করে। এবার সব প্র্যাকটিস তখন হচ্ছে নাইট স্যার, আওয়াল স্যার, মিজান স্যার এরা হচ্ছে বাইরে থেকে চলে আসছে। পরে এরকম গ্রুপ হবে, আমাদের সব প্র্যাকটিস কোর্স নিছিল হচ্ছে নাইট স্যার আর ইউনুস স্যার। হ্যাঁ, তো এখন গ্রুপ তো হবে, গ্রুপ হবে কি অনুযায়ী, স্যাররা বলতো যে রোল অনুযায়ী বললো, আমার সাথে হলো বাঘা রিফাতের। এখন আমাদের গ্রুপ হইলো, এখন সবাই দিতেছে, প্রজেক্ট প্রপোজাল দিতেছে প্রথমে আর কি, স্যারদের সাথে কথা যে মুখেই প্রপোজাল। আমরা তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা তাহলে আইওটি বেসড একটা প্রজেক্ট করবো। তখন আমি চিন্তা করলাম যে এইসবের বিষয়ে আমার ভালো ধারণা নাই, কিন্তু যাই হোক ওই এমকিউটিটি সার্ভার নামে একটা সার্ভার মতো আছে, যেটা দিয়ে আর কি মানে রিমোট কন্ট্রোল করা যায় অনেক কিছু। তখন আমরা কি একটা প্ল্যান বলছিলাম স্যার, আমার ঠিক মনে নাই, কিন্তু এমকিউটিটি দেয়া আছে। কিন্তু তখন হয়েছে কি, আমাদের প্রজেক্ট প্রপোজাল রিজেক্ট হয়ে গেছিল, মানে স্যারের পছন্দ হয় নাই। নাইট স্যার বললো যে না ঠিক আছে, এই প্রপোজালে কাজ হবে না, অন্য প্রপোজাল করতে হবে। এবং হচ্ছে পরে স্যারের সাথে, স্যারের রুমে যা দেখা করে তখন প্রপোজাল দিতে হবে আর কি। এরকম ব্যাপার। তখন আমি আর বাঘাতে একটা দারুণ চিন্তার মধ্যে পড়ে গেছি যে আমার কাছে তো তখন প্রজেক্ট আর কি খুব সুন্দর মনে হইতেছে, এত দারুণ একটা প্রজেক্ট, কিন্তু প্রজেক্ট অ্যাকসেপ্ট হলো না, প্রপোজাল। তখন আমি আর বাঘা চিন্তা করলাম যে হচ্ছে ঠিক আছে, বাঘার হচ্ছে আবার ডাস্টবিনের প্রজেক্ট করার খুব ইচ্ছা ছিল। ডাস্টবিনের প্রজেক্ট ছিল যে শিক্ষা মেলায় মনে হয় দেওয়া ছিল। আর তাহলে আমরা চিন্তা করলাম, তাহলে আমরা লাইন ফেলা রোবট বানাবো। এটা হচ্ছে শহরের এক প্রান্তে যাই, মানে ডাস্টবিন গুলা থেকে ময়লা নিয়ে তারপর হচ্ছে শহরের এক পাশে বাগারে ফেলার। এরপরে হচ্ছে আমরা স্যারের রুমে যে বললাম, তো স্যার তখন স্যার বললো যে ঠিক আছে রোড বানাবা, ওকে ঠিক আছে। তখন স্যার হচ্ছে মোটামুটি মাইনে নিল, যাই হোক। এখন এরপরে যেটা হইলো, মানে তখন থেকে ধর আমার রিসার্চের কাজ বাজ আর কি শুরু, নাইট স্যারের সাথে যখন পরিচয় হলো আর কি ওই সময়। এখন স্যার আমাদের কাজ দিল, প্রথমে স্যার আমাকে কাজ দিল হচ্ছে ওই নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং এর ব্যাপারে, যে ডিপ লার্নিং দিয়ে যদি আমি শুধুমাত্র রোবট যদি সামনে পিছনে করতে পারি, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, সামনে পিছে করতে পারলেই তোর হচ্ছে গিয়ে স্যার আমার প্লাস দিবে। 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো পরে কি হলো, এখন স্যার আমার এটা বললো, তখন তো আমি হচ্ছে কিচ্ছু জানি না ডিপ লার্নিং কি বা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক কি। আর আমি তখন শুধুমাত্র আরডুইনোর একটু কাজ টাজ করতে পারি, পাইথন সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আর সানা হচ্ছে তখন টুকটাক পাইথনের কাজ শুরু করে দিছিল। হ্যাঁ, তে এখন আমি কি করবো, আমি হচ্ছে তখন একটা ছুটি হয়ে গেল, আমাদের বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি তখন হচ্ছে ওই ট্রেন করা ট্রাই করলাম, পড়াশোনা করলাম অনেক কিছু, ক্লাসিফায়ার করা ট্রাই করলাম, ইয়া ডগ আর ক্যাট। কিন্তু দেখা যাইতেছে ক্লাসিফাই করার পর সবকিছুরই ক্যাট হইতেছে, মানে মানুষের ছবি দিলেও ক্যাট হইতেছে, ডগের ছবি দিলেও ক্যাট হইতেছে, এরকম একটা ভয়ানক ব্যাপার স্যাপার ছিল। যে আমি তখন স্যারের, তোমার আমার ছুটিতে আসার পরে স্যারে বললাম স্যার এটা তো হইতেছে না, তো আমি তো করতে পারতেছি না। এরপরে স্যার হচ্ছে আমাকে পিআইডি কন্ট্রোলারের কাজ দিল। মানে পিআইডি কন্ট্রোলার আমাদের কন্ট্রোল থিওরিতে একটু পড়াইছিল, আর স্যার তখন হচ্ছে স্যারের রুমে বোর্ডে বুঝাইলো আমাকে যে পিআইডি কন্ট্রোলার জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে। স্যার বললো যে তাহলে এটা দিয়ে রোবট করার জন্য পিআইডি দিয়ে। এখন এরপরে তখন আর কি আমি কাজ করা শুরু করে দিলাম। তখন যেহেতু জিনিসটা আরডিনোর ভিতরে, আরডিনোতে করতে পারবো, তো তখন আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে আগে এই কাজটা না করতে করলেও কখনো আমি তুইলা নিতে পারবো, সমস্যা নেই। যাই হোক, এরপরে ধর হচ্ছে প্রথমে পিআইডি দিয়া করলাম, কি বলে এটারে, এলইডি জ্বালাইলাম। ঠিক আছে, এলইডি জ্বালানোর পর তারপরে হচ্ছে স্যারে দেখাইলাম। তখন আমি প্রতিদিন এগুলাই করতাম, মানে দেখা যেতেছে রাত্রে এসবই করতাম প্রতিদিন, সারা রাত বসে থাকতাম, ক্লাসে একটু লেট হইতো, মাঝে মাঝে চিন্তা করতাম যে ক্লাসে যাবো না, আজকে এটা শেষ করবো। এরকম করে 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 তারপরে হচ্ছে রোবটের কাজ এবার চলে আসছে, রোবটও চালাইলাম আমি আর রিফাত দুইজনে। এরপরে হচ্ছে এরপরে রোবট হয়ে গেছে, কিন্তু আমাদের রোবটে একটু প্রবলেম ছিল। দেখা গেছে যে পিআইডি কোডটা লেখা হয়েছে ঠিকই, আমি লিখছি,
কিন্তু পিআইডিটা ইউজ করা হয়েছিল না। এরপরে স্যারের রুমে আমি আর রিফাত এরকম করে ঠিক করলাম, স্যার আমাদের হেল্প করলো, তখন রিফাতও চিন্তা ভাবনা করলো কি করা যায়। তো তারপরে আমরা ঠিক করার পরে এইবার আবার অনেকগুলো টেস্ট করলাম আমাদের এখানে স্যারের রুমে, তারপরে 220 কালো হলে টেস্ট করার পরে এবার হচ্ছে পেপার, স্যার তখন আমাদের শিখাইলো যে পেপার লিখতে হবে। এর আগে তো মানে পেপার সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, জানতামই না এই বিষয়ে আসলে। এখন তো তোরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই সব অনেক কিছু শিখতে পারতেছিস বা জানতে পারতেছিস। তখন মানে যেটা হয়েছে যে হচ্ছে শুধুমাত্র প্রজেক্ট পর্যন্তই শেষ ছিল আমাদের। এর মধ্যে আবার আমি বাইরের 2-1টা প্রজেক্ট করতাম, মানে হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তির একজনের প্রজেক্ট করে দিয়েছিলাম, টাকা পয়সা দিত তখন, আবার এরকম প্রজেক্ট করে দিলে, ঠিক আছে, মানে এরকম অবস্থা ছিল প্রজেক্টের। কিন্তু পেপার পর্যন্ত নিয়ে যাওয়া এরকম কখনো মানে জানতামই না আমরা। স্যার তখন আমাদের বুঝাইলো, জানাইলো যে হচ্ছে পেপার করতে হয়, পেপার কিভাবে লিখতে হয় বা করতে হয়। এরপরে এবার হয়েছে কি, আমি মনে করছিলাম যে তখন হচ্ছে স্যার হচ্ছে আমার এই প্রজেক্ট তো ছোট, একেবারে একটা ছোটখাটো রোবট, ওই রকম আহামরি কোনো কাজ না। আমি মনে করছি যে তাহলে হচ্ছে আরো বড় কাজ করার পরে তারপরে হচ্ছে স্যার আমার দিয়ে পেপার লেখা হবে। এর জন্য তখন আবার আমি প্রজেক্ট শেষ, আমি তো চিন্তা করছি আমি তো A+ পেয়ে গেছি, আমি খুব রিল্যাক্সে ঘুরতেছি। হঠাৎ করে এবার একদিন স্যার আমারে ডাকছে, ডাকার পরে স্যার জিজ্ঞেস করলো তোমার পেপার লেখার কি অবস্থা। মানে স্যার তখন আর কি হালকা একটা প্রেশার দিছে, পেপারের কি অবস্থা। তো তখন তো আসলে আমার পেপারের কোনো অবস্থাই নাই, কারণ আমি তখন রিল্যাক্স ঘোরাঘুরি করতেছি আবার। যাই হোক, এরপরে স্যার তখন ওই দিন আমার বলবো যে আগামীকালের মধ্যে স্যারের পেপার লিখে না দেখাইতে হবে, নইলে তো আমি A+ পাবো না সব প্র্যাকটিস। আমি খুব আশা করতেছিলাম যে সব প্র্যাকটিসে A+ পাবেন, পাইতে তুই যাই হোক। আর যেহেতু মানে স্যার হচ্ছে এরকম ইয়া দিতেছে আমাকে, বুঝাইতেছে বা হচ্ছে জিনিস একটা লাইন ধরিয়া দিতেছে যে রিসার্চের ব্যাপারটা কেমন, মানে আমারও তখন খুব একটা ক্রেজ যে ঠিক আছে না, পেপার তো তাহলে তুইলা ফেলতে হবে, পেপার করতে হবে। ওই দিন পরে রুমে যাওয়ার পর আমি আর রিফাত 209 বসলাম আমাদের রুমে। ওই দিন হচ্ছে আমরা মানে টোটালি বলা চলে এক রাতে হচ্ছে একটা পেপার লিখছি, ঠিক আছে, মানে পেপার এক রাতেই শেষ। কারণ মজার ব্যাপার কি হয়েছে, পেপার এক রাতে শেষ, কিন্তু ওই দিন আবার তারপরের দিন সকালে আমাদের একটা ক্লাস টেস্ট ছিল। কিন্তু আমি চিন্তা করছি যে ক্লাস টেস্ট দিব না, একটা ক্লাস টেস্ট না দিলে কিছু হইব না, তার থেকে বরং আমার পেপারটা লেখা ভালো। আজকে রাতে পেপার লিখছি, তারপরের দিন আমরা রোবট দেখাইছি, প্রজেক্ট দিয়েছি। কিন্তু স্যার ব্যস্ত ছিল, স্যারের আবার ওই দিন মানে পেপার দেওয়ার টাইম হয়নি, ঠিক আছে, মানে অন্যান্য প্রজেক্ট দিতে পেপার দেওয়ার টাইম হয়নি, অথচ আমি ওই দিন সারা রাত কাজ টেস্ট করছি। আমার মন টন খারাপ, স্যার আজকে পেপার দেখলো না আমার, তাহলে কি করি। পরে স্যার রুমে গেছি যে স্যার পেপার তো লিখছি, স্যার আপনি একটু দেখে দেন। পরে হচ্ছে স্যার কারেকশন দিল কিভাবে লিখতে হয়। তখন তো আমি কিছুই বুঝি না রিসার্চের, অনেক কিছু লিখছি, অনেক ভুলভাল ছিল। এরপরে স্যার হচ্ছে কারেকশন দিয়ে বুঝিয়ে দিল যে এগুলা করতে হয়। এরপর আমি আর রিফাত ওগুলো আবার করে স্যারের কাছে দিলাম। তখন হচ্ছে স্যার ধর ওই একটা কনফারেন্স ছিল, কনফারেন্সে তখন হচ্ছে সাবমিট করে দিল স্যার। তখন হচ্ছে আবার হয়েছে কি মানে আমাদের এই পেপার নিয়ে কোনো একদম আশা ছিল না, যে ওইরকম তো কোনো কাজ হয় নাই, কিন্তু আল্লাহর রহমতে দেখা গেছে যে পেপারটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, স্যারও খুব খুশি, আমরাও খুব খুশি। তো এই জায়গা থেকে ধর আমার মানে আমি একটা গিয়ার পাইলাম আর কি, আমার গিয়ার বুস্টটা হইল যে আর স্যার তখন হচ্ছে আমার একটা কথা বলছিল, এই কথাটা আর কি আমার মনে আছে, মানে খুবই ইন্সপিরেশন ছিল আমার জন্য। এরকম আমি তো এর আগে অনেক প্রজেক্ট করছি, কিন্তু আলটিমেটলি আমার এই প্রজেক্ট গুলার কথা জানে কয়জন, শুধুমাত্র আমার যারা কাছে ভাই বন্ধু ছিল তারা এই প্রজেক্ট গুলো দেখে। আর এরকম বলছিল যে আমি যদি ধর মানে খাজা হলের 209 বসে আমি 1000 খানেক রোবটও বানাই, তারপরেও কিন্তু ওয়ার্ল্ড জানতেছে না যে আমি কোন লেভেলের কাজ করতে পারি বা আমি কি করছি। কিন্তু যখন আমি একটা পেপার লিখবো, তখন কেউ আমার প্রজেক্ট দেখবে না, কিন্তু আমার পেপার পড়েই মানে পুরা ওয়ার্ল্ডের লোকজন বুঝতে পারবে যে আসলে কোন টাইপস এর কাজ করা হয়েছে। এই জায়গা থেকেই তোর মনে কর যে হচ্ছে আমার রিসার্চের দিকে মানে মেইনলি আমি ফোকাসড হয়ে গেছি বেশি, এখান থেকে সব প্র্যাকটিস থেকে। তারপরে পেপার পাবলিশ হয়ে গেল। এরপরে তখন এরকম করতে করতে আমি 4th ইয়ার, তখন মোটামুটি আমি আরডুইনো অনেক ভালো জানি, অনেক কিছু করতে পারি আরডুইনো দিয়ে, রোবোটিক্স এর লিস্ট মানে রোবট ঘুরাইতে ফিরাইতে পারি। তো এবার কি হলো, এবার 4th ইয়ার, তখন থিসিস এরও কাজটা আসছে। কিন্তু ফার্স্ট 4-1 টার্মে দেখা গেছে যে টুর্নামেন্ট শুরু হয়ে গেল, তো তখন আমি একটা বেশ ফাঁকি দিয়ে দিলাম। দেখা গেছে যে স্যারের রুমে যাইতাম না খুব একটা, মানে আপডেট খুব বেশি, ওই 3-2 যে যেরকম আপডেট দিতাম ওই রকম আপডেট দেওয়া হইতো না যে স্যার এই করছে ওই করছে। 4-1 যে আমি একটা ছোটখাটো রোবট বানাইছিলাম, আমার 209 এর সামনে এখনো ট্র্যাক করা আছে, ওইটাও লাইন ফলোয়ার ছিল। পরে স্যার দেখালাম, স্যার এটা বানাইছি, হচ্ছে এখন পেপার লিখবো কিনা। স্যার তখন বললো যে না, এটা দিয়ে করা যাবে না, আরো কাজ আপডেট করতে হবে। ওই সময় থেকে দেখা গেছে যে আমি আর সানা তখন প্রতিদিন স্যার রুমে যেতাম, স্যার আমাদের গাইড করতো কিভাবে কি কাজ করা লাগবে, আমরা প্রতিদিন একটু একটু করে কাজ করা দেখাইতাম, স্যারের পিছিয়ে বসতাম। এরকম করতে করতে এরপরে হচ্ছে আমাদের থিসিস চলে আসলো। কিন্তু তখন তো মানে রোবট বানাইতে হবে, মানে তখন আলটিমেটলি আমার অবস্থা এরকম হয়ে গেছে যে হচ্ছে মানে থিওরিটিক্যাল কোর্স গুলো নিয়ে আমার তেমন কোনো চিন্তা নাই। তখন মানে আমার মনে হইতো যে 3.3 3.4 এরকম একটা
রেজাল্ট করতে পারলে খুব ভালো হবে, ঠিক আছে। আর এইদিকে যদি আমি রিসার্চের কাজটা খুব আগায় নিতে পারি, এরকম চলতেছে। তখন টাইম দিছি অনেক, স্যার অনেক হেল্প করছে আমার, আর স্যার অনেক কিছু শিখাইছে, ঠিক আছে। যে হচ্ছে রিসার্চ ব্যাপারটা কি, মানে ওইখান থেকে শিখতে পারছি স্যারের ল্যাব থেকে। আচ্ছা যাক, এরপরে হচ্ছে রোবট বানাইলাম। রোবট বানানোর পর এরপরে আবার লাস্টের দিকে যে তখন রোবট বানাবো কিভাবে, তখন আমার কাজ ছিল, থিসিসের কাজ ছিল হচ্ছে গিয়া জাস্ট লেন ডিটেকশন করা, মানে। আর আমার তো তখনও মানে আমি তখন শুধুমাত্র পড়তেছি যে ডিপ লার্নিং কি, আমি থিওরি জানি কিন্তু আমি তো কোড পারি না। সানা হচ্ছে পাইথনে বেশ বস টাইপের, ঠিক আছে, ও হচ্ছে পাইথন টাইথন পারে, ভালোই পারে ডিপ লার্নিং, কিন্তু আমি তো এগুলো পারি না। আমি তখন করতাম কি, থিওরি টিউরি পড়ে গিটার থেকে কোড নিয়ে এগুলো নিয়ে মোটামুটি এডিট টিডিট করে আমার মতো করে ইউজ করা, আমার মতো করে ইউজ করতে পারতাম। এরকম করে তারপর রোবট হইলো। এই জায়গা থেকে হচ্ছে এখন আবার পেপার লিখতে হবে, থিসিস করতে হবে, থিসিসের ড্রাফট লিখতে হবে, পেপার লিখতে হবে। তখন হয়েছে কি, আমি তখন ওই রোবট নিয়ে খুব দৌড়াদৌড়ি গেছে আমার। কিরকম দৌড়াদৌড়ি গেছে, মানে এই জায়গায় আমি টাইম দিছি প্রচুর, মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে হচ্ছে মানে আমি কি পরিমাণ টাইম দিছি। হ্যাঁ, টাইম দিছি কিরকম, আমি প্রথমে একটা রাসবেরি পাই কিনছি, রাসবেরি পাইতে কাজ করবো। আমার ইচ্ছা ছিল, আমি মামুন রে দিয়ে একটা ব্যানার ডিজাইন করাইছিলাম তখন, যেটা হচ্ছে ট্র্যাক, এই ট্র্যাকের মধ্যে আমি কাজ করবো, রোবট চলবে রাস্তা মতো একটা জাস্ট। আর হচ্ছে গেছো, মানে ওই প্রজেক্টে গেছো না থাকলে মনে হচ্ছে যে আমি তুলতে পারতাম না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। মানে মামুন আর কি, 1.7 এর সিআর। তখন কি হয়েছে, এরকম বানাইলাম। এবার আমি রাসবেরি পাই চালাবো, রাসবেরি পাইতে চলে না, মডেলটা তো ভারী যে রাসবেরি পাইতে চলে না। এরপরে রাসবেরি পাই 4 কিনলাম, 3 থেকে 4 কিনলাম, তাও চলে না। কারণ আমি কি করবো, মানে রোবট টোবট করে ফেলছিলাম, কি করার উপায়। এরপরে শেষ পর্যন্ত স্যার বললো যে হচ্ছে ল্যাপটপ দিয়ে চালানোর জন্য, যেহেতু ল্যাপটপে কাজ হবে। তারপরে হচ্ছে এরকম ল্যাপটপ উঠিয়ে দিলাম রোবটের উপরে, এর জন্য বহুত দৌড়াদৌড়ি করছি আমরা। তখন আমি, তারপর নিলয়দা ছিল, হেল্প করছে নিলয়দা। আমি আর নিলয়দা দেখা গেছে ওই ডাক বাংলার ওদিকে চলে গেছি যে রোবটের বেস কি হবে, প্লাস্টিক উড নাকি কোনো হচ্ছে ই টাইপসের, টিন টাইপসের, এরকম স্টিল মতো এরকম কিরকম ভারী টারি হবে, আমি যাবি বহুত কিছু। আর গেছো তো তখন মানে ওরে আমি প্রতিদিন রুমে ডাইকে নিয়ে আসতাম, যে এটা খুল, ওটা খুল, এটা লাগা, ওটা লাগা, মানে ওর কাজ ছিল জায়গা সব শুধু অ্যাসেম্বল করা আর কি। হ্যাঁ, ওই ইগুলা হার্ডওয়্যার দেখা গেছে পুরোটাই করতেছে। এরকম করতে করতে আবার শাহরিয়ার আসতো মাঝে মধ্যে আমাদের রুমে তখন, ঠিক আছে। এরকম জি ভাই, দেখা আমি গেছে দেখতাম, শাহরিয়ার আইসা আমি দেখতো মাঝে দেখতাম। মধ্যে, শাহরিয়ার হেল্প করতো আমাদের 200 এরকম। আমরা অনেক তখন প্রচুর কাজ করতাম, যে হচ্ছে তুলতে হবে, অর্ধেক করে আসছি, এখন শেষ করলে তো হবে না। এরকম করে দেখা গেছে যে পরে শেষ পর্যন্ত আমাদের রোবটটা উপযোগী হইলো ল্যাপটপ দিয়ে চালানোর মতো। এরপরে আমরা হচ্ছে হলের হলের করিডোরে, তারপরে হচ্ছে 209 200 খাজা হলের সামনে রাস্তায়, তারপরে স্যারের রুমের সামনে করিডোরে, ওইখানে টেস্ট করতাম আর এরকম করতে করতে। তারপরে স্যার বললো ঠিক আছে আমরা লেখো। তারপরে হচ্ছে আমরা হাদি চত্বর থেকে মেইন গেটের দিকে সামনে কিছু দূর চালাইছিলাম। মানে রোবটটা একদম 100% পারফেক্ট কাজ করতো না, কিন্তু লেন ডিটেক্ট করতে পারতো, এটা বোঝা যাইতেছে কাজ করতেছে। হ্যাঁ, এরপরে ধরো এখান থেকে পেপার লেখা শুরু। এরপরে এরকম করতে করতে ধর ওই টাইমে দেখা গেছে আমি আবার ছানার মতো এত কাজ করা হয় নাই আমার, আমি ফাঁকি টাকি দিতাম ভালো। ফাঁকি টাকি দিলেও কিন্তু মানে দেখা গেছে যে আমি 2-3টা কাজ করছি, আমার নিজের কাজ ছিল একেবারে, যে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা আমি তুলছি, এরকম কিছু ছিল। আর স্যার গাইড করছে, তারপর নিলয়দা গাইড করছে অনেক আমারে, কিভাবে কি করা লাগবে। এরকম আস্তে আস্তে রিসার্চ শিখতেছি এখন। তারপরে তো আবার পাস করে ফেললাম, আমাদের রেজাল্ট হয়ে গেল। রেজাল্ট হয়ে যাওয়ার পরে তখন চিন্তা করলাম যে তাইলে হচ্ছে এখন আমি, এখন তার আমার কোনো কাজ নাই, তাহলে এখন শুধুমাত্র স্যারের ল্যাবে থাকবো। স্যারের ল্যাবে থেকে হচ্ছে আরো পেপার করব, বাইরে চলে যাব, বাইরে চলে যেতে হবে। এরপরে হচ্ছে কিন্তু আবার দেখ ওইরকম স্যারের রুমে কাজ টাজ করতাম, তারপরে ওইখানে স্যারের রুমে বসে আরেকটা কাজ করা শুরু করছিলাম। কিন্তু কিছুদিন পরে আবার ঢাকা চলে আসলাম, তখন আবার এইসব হইলো না। ঢাকা আসার পরে আমি হচ্ছে গিয়ে তখন আগে ইন্টার্ন যখন হয়, তখন হচ্ছে ইন্টার্ন করছিলাম ইনোভেস টেকনোলজি নামে একটা অফিসে ঢাকায়। এখানে হচ্ছে অপু স্যার কথা বলে দিছিল, অপু স্যারের পরিচিত। ওই সময় আবার আমার একটা ভাইবা নিছিল ইন্টার্নের অফিসে, 4-1 টার্মের আগে। হ্যাঁ, ওই সময় ভাইবাটাও মজার ছিল অনেক, মানে আমি কি কি করছি আগে, এই টাইপসের কোশ্চেন, আমি কি করতে চাই 5 বছর পর, আমি নিজের কই দেখ, প্রথম প্রশ্ন বললো যে আমি হচ্ছে 5 বছর পর নিজের কই দেখতে চাই, এরকম কিছু একটা। আমি বললাম যে ভাই আমার তো এখনো অনার্স শেষ হয় নাই, আগে অনার্সটা শেষ করতে হবে। এরকম বিষয় আসে। এরপর আমি রোবট নিয়ে কি কি কাজ করছি, এসব কথাবার্তা হইলো। তো আমি মানে আলটিমেটলি তাদের তাদের ওইখানে অনেক মানে ভ্যারিয়াস টাইপস এর কাজ। অফিসে বাংলাদেশি অফিসগুলোর কাজ কিরকম হয় এইসব ক্ষেত্রে, যে যখন যে প্রজেক্ট থাকে, যখন যে ডিভাইসের কাজ করতে হবে,
ওই ডিভাইস রিলেটেড পড়াশোনা করতে হবে, ওই ডিভাইস রিলেটেড কাজ মানে ধর কোড টোড করা লাগবে এরকম। কিন্তু আসলে আমার তো এরকম পোষাবে না। আমি তো চিন্তা করতেছি খালি রোবোটিক্স, যে আমি একটা রোবোটিক্স কোম্পানিতে জব করবো, বা আমি হচ্ছে হায়ার স্টাডিজ করবো রোবোটিক্সে। তখন মানে আমি ভাইয়ারে বললাম যে ভাইয়া ঠিক আছে, কিন্তু আমার তো এরকম রোবোটিক্সে খুব ইচ্ছা, তা আমি কি করবো? তাহলে আমার হচ্ছে আপনি হার্ডওয়্যারের কিছু কাজ বুঝিয়ে দেন। ঠিক আছে, মানে বেসিক ইলেকট্রনিক্স যেগুলো, এগুলো আবার আমি মাঝে মধ্যে মামুনের কাছ থেকে শিখতাম। মামুনের আবার হচ্ছে ইলেকট্রনিক্স এর বেজ অনেক ভালো। আমি আরো ধর মাঝে মধ্যে আমরা রাস্তা দিয়ে হাঁটতাম ফিরতাম, তখন মানে আমি যখন কোনো কিছু বুঝতাম না বা কোনো কিছু নিয়ে কনফিউজড হয়ে গেছি, তখন হচ্ছে ওরা জিজ্ঞেস করতাম যে মামুন এটা এরকম কেন, এটা এরকম কেন হলো, এটা এই কেন হলো, সেই কেন হলো। দেখা গেছে যে মানে ট্রানজিস্টরের অনেক কিছু বা মানে মসের অনেক কিছু এরকম বেসিক ইলেকট্রনিক্স গুলো আমার খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতো। আমরা ক্যাম্পাসে হাঁটতেছি আর আমি মামুনের কাছ থেকে এগুলো শিখছি, এরকম ব্যাপার। তা আমি এগুলো যখন টুকটাক শিখলাম ওর কাছ থেকে, তখন আমি চিন্তা করলাম যে তাহলে যেহেতু ইন্টারনে আসছি, তাহলে ভাইয়াদের কাছ থেকে এগুলো আরো শিখি, ডিপে শিখি। পরে আমি এরকম বললাম যে ভাইয়া তাহলে আমার হচ্ছে এই জিনিসগুলো একটু শেখার ইচ্ছা, আমার এগুলা শিখাম। কিন্তু দেখা গেছে তারা তখন খুবই ব্যস্ত, ওইরকম দেখাতে পারবে না। কিন্তু তারা আমার কিছু ডিভাইস দিল, ওই ডিভাইস গুলো আবার একদম নতুন। তখন আমি এআরএম মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানি না বলা চলে। ক্যাম্পাসে তো শুধু আমরা আরডিনো দিয়ে কাজ করছি, কিন্তু এখন মনে হয় তোরা টুকটাক জানোস আর কি এআরএম মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে, এআরএম কর্টেক্স যেগুলো। এরকম কয়েকটা ডিভাইস দিল, নিউক্লিও বোর্ড দিল একটা। তারপরে এরপরে আবার তারা হচ্ছে আমার কিছু এসওসি দিছে, নর্ডিক সেমিকন্ডাক্টর আর কি। হ্যাঁ, এগুলা নিয়ে তখন আমি আস্তে আস্তে টুকটাক কাজ করা শিখলাম। ওই যে একটা ভাইয়া আছে, উনি হচ্ছে আমাকে একেবারে এরপরেও যখন ইয়াতে আসছিলাম ইন্টারনে, উনি একদম আমার হাতে কলমে ধরে শিখেছে কাজগুলা কিভাবে করতে হয়। এরপরে আবার আমি লকডাউনে চলে আসলাম বাড়িতে। এরপরে এই টাইমটুকু আমার যেরকম কাটছে সেটা হচ্ছে তখন দেখা গেছে পুরোটা টাইম মানে আমি হচ্ছে আবার স্যারের নক দিলাম যে স্যার হচ্ছে তাহলে আমি পেপার করতে চাইতেছি, তাহলে আমি হচ্ছে কি ধরনের কি কাজ করবো। পরে আমাদের ওই আগের পেপারটা আবার অনেক কারেকশন দিছিল স্যার, কারেকশন করে আমরা তখন সাবমিট করে দিয়েছিলাম। এখন এই লকডাউনে দেখা গেছে যে আমি একটা প্রচুর পরিশ্রম করছি। কিরকম পরিশ্রম করছি আমি একটা কথা বলি, IEEE অ্যাক্সেস এর জন্য হচ্ছে আমি একটা পেপার লিখছিলাম। ওইটা মানে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা আছে আর কি অনেক বেশি। ঠিক আছে, তো এখন ওই সময়ে কি হয়েছে, ওই টাইমে স্যার তো মানে দেখা গেছে যে আমার মানে স্যারের ব্যাপারটা হচ্ছে কিরকম যে মানে ধর আমরা স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু মানে স্যারের হচ্ছে কি আমাদের থেকে অনেক বেশি আগ্রহ, উদ্যম, এক্সাইটমেন্ট এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, মানে স্যারের থিসিস যারা করবি স্যারের কাছে তখন বোঝা যাবে হচ্ছে মানে দেখা গেছে যে আমি আমার কাজ নিয়ে যতটুকু না উৎসাহী বা আগ্রহী, স্যার হচ্ছে মানে তত তার থেকে বেশি, যে উনি আমার গাইড করতেছে বা সুপারভাইজ করতেছে। এই আমরা মানে স্যার অনেক কিছু করতে বলতো বা আমি অনেক আইডিয়া শেয়ার করতেছিলাম স্যারের সাথে, স্যার এরকম এরকম করা যায়, মিটিং টিটিং হইতো। ঠিক আছে, মানে এরকম একটা এনভায়রনমেন্ট গেছে আর কি। তখন আমি কাজ করতাম, স্যারের আপডেট দিতাম। ওই ওই সময়ে 3 মাস, এই লকডাউনের 3 মাস এরকম হয়েছে যে আমি ওই পেপারটা লেখার টাইমে 3 মাসে একদিনও রাত্রে ঘুমাই নাই। প্রতিদিন রাত্রে ধর কাজ টাজ করে, কাজ শেষ করে 5টার সময় ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইতাম। মানে এই লেভেলের একটা পরিশ্রম গেছে, আমাদের একটা ভালো কাজ হয়েছে আল্লাহর রহমতে। ঠিক আছে, এখন এটা যদি অ্যাকসেপ্ট হয় বা পাবলিশ হয় আল্লাহর রহমতে খুবই দারুণ একটা ব্যাপার হবে। মানে এই জায়গায় স্যার মানে কি পরিমাণ শিখাইছে এটা ধর আমি আর সানা বলতে পারবো। ঠিক আছে, আর নিলয় দাও আছে, আমরা এই রিসার্চের একটু বই থেকে ভাই এটা শিখছি। কিসের উপর ভাই ক্লাসটা? এটা একটা রিভিউ পেপার ছিল, এটা রিভিউ পেপার আর কি। যাই হোক, তো এরকম এই 3 মাস আমার এরকম গেছে। তো এখন দেখা গেছে যে আমি এখন হচ্ছে এগুলার আস্তে আস্তে রেজাল্ট পাবো, পাবলিশড হবে বা অ্যাকসেপ্ট হবে বা রিভিউ আসতেছে। তারপরে আমার থিসিসের পেপারটারও রিভিউ আসছে, ওইটা ঠিক করে আমরা পাঠাইছি এরকম। হ্যাঁ, আর এটা গেল হচ্ছে মোটামুটি ধর আমার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে আমি কিভাবে কিভাবে কাজ শিখছি বা আগাইছি। আর তারপরে মানে ওই যে যেটা বললাম যে হচ্ছে মানে ওই সময় ফার্স্ট ইয়ারে যদি সাকিব ভাই এবং শাওন ভাই না থাকতো ওই সময়, তাহলে দেখা গেছে যে আমি কিছু শিখতে পারতাম না। ওনারা হচ্ছে আমার হাতে ধরে ধরে শিখেছে একবার। আমি শাওন ভাইয়ের বাসায় যেতাম, আন্টি খুব ভালো ছিল ওই সময়, মানে উনি একেবারে আমার হাতে কলমে ধরে ধরে শিখাইছে। মানে যদি প্রথম দিকের কথা যদি বলি যে আমার এরকম আরো বেশি প্যাশনেট হওয়া, এগুলা শাওন ভাইয়ের কাছ থেকে আসছে আমার। আর রিসার্চের কথা বললে মানে হচ্ছে ধর নাইট স্যারের সাথে যদি আমাদের পরিচয় না হইতো, তাহলে এখন কি হতো মানে হয়তো আমি ধর ওই প্রজেক্ট তো করতাম, কিন্তু রিসার্চের ভাবভঙ্গি বুঝতাম না। এখন দেখা গেছে যে পাশ করার পরে হয়তো বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমার অনেক বেশি পেইন হয়ে যাইতো আমার জন্য, যে বিষয়গুলো বুঝতে পারা বা ম্যানেজ করা যে কিভাবে কি করতে হয়। আর হয়তো শেষ পর্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে আমি চাকরি বাকরি খোঁজা শুরু করে দিতাম আর কি, যে বাইরে যাওয়া হচ্ছে না। কিন্তু মানে এই জায়গাটাতে হচ্ছে স্যার হচ্ছে এই কিছু শিখেছে আমাদের, মানে এই দুইজন আর কি, শাওন ভাই আর স্যার। আর সাকিব ভাই ছিল। হ্যাঁ, তো এরপরে আর এবার হচ্ছে যদি বলি মানে আমার কিভাবে হয়েছে, চান্স টান্স কিভাবে হয়েছে। এখন কি হয়েছে, তো ওই টাইমে
মানে স্যার হচ্ছে আবার আমাদের সাথেই আর গল্প করতো তার ল্যাবের, স্যারের ল্যাবে যখন যাইতাম, স্যার যে ল্যাবে ছিল অস্ট্রেলিয়াতে আরো বিভিন্ন ল্যাবের বিভিন্ন রিসার্চ প্রজেক্টের গল্প টল্প বলতো। এইগুলা শুনি না তো মনে কর যে মানে বাইরে যাইতে এরকম একটা ব্যাপার স্যাপার হেভি একটা ক্রেজ। তখন আমি আর সানা যেটা করতাম সেটা হচ্ছে আমরা তখন মেইল করতাম খুব। আইএলস টাইলস কিচ্ছু দেওয়া হয় নাই, আমার পেপার মাত্র তখন একটা, এখনো একটা, কিন্তু বাকিগুলা তো তখন সাবমিটও করা হয় নাই জানুয়ারি মাসের দিকে। আবার আইএলস এর জন্য পড়তাম, কিন্তু দেখা গেছে যে আইএলস কতদিন পড়ার পরে আর পড়া হইতো না। এই জায়গায় আমি খুব ফাঁকিবাজি করছি। তো এর জন্য আমি বলবো যারা হচ্ছে মানে বাইরে যাওয়ার ইচ্ছা, আইএলস যেন হচ্ছে 4th ইয়ার শেষ হওয়ার সাথে সাথে আইএলস দিয়ে দিস, তাহলে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো এখন এরকম ফাঁকিবাজি করছি আইএলস নিয়ে। যাই হোক, তো তখন মেইল করতাম আমরা প্রচুর। আমি জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত মনে হয় প্রায় 700-800 মেইল করছি। আমার ধারণা 700-800 মেইল আমি করে ফেলছি। আসলেই তাই করছি, একদিন রাত্রি 100 করছি, এটা আমি একদম গুনে গুনে করছি। ঠিক আছে, চায়নার দিকে মেইল করতাম, তারপরে হচ্ছে মানে যে জায়গায় পাইতাম আমি জাস্ট, আমার সার্চের ক্রাইটেরিয়া ছিল এরকম, মানে প্রফেসরস হু ওয়ার্ক ইন রোবোটিক্স, এই লিখলে দেখা গেছে যে মানে প্রচুর পরিমাণে লিস্ট আসতো যে কোনো দেশে, অনেক দেশে এরকম। আমি অনেক রিপ্লাইও পাইছি, কিন্তু দেখা গেছে যে রিপ্লাই গুলো আসতো অনেক এরকম যে ঠিক আছে ভালো, কিন্তু ফান্ডিং নাই, ভার্সিটিতে অ্যাপ্লাই করতে বললো। ভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলা মানে প্রফেসরের কাছে কোনো ফান্ডিং টান্ডিং নাই, বা হচ্ছে উনি ওইরকম ইন্টারেস্টেড না এরকম। তারপরে হচ্ছে এটা এরপরে কি ভাই উনি সিএসসি, বলে দিত? উনি বলে দিত না, উনি বলতো কি যে হচ্ছে ধর ভার্সিটিতে অ্যাপ্লাই করো, মানে এটা মানেই বোঝা যাইতো যে ভার্সিটিতে অ্যাপ্লাই করা মানে প্রফেসরের মানে ওইরকম ওনার কোনো আন্ডারে ইন্টারেস্ট। কোনো ফান্ডিং নেই সেটা বুঝাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ভার্সিটিতে ধর ভার্সিটির স্কলারশিপ গুলো একটু কম্পিটিটিভই আমার কাছে মনে হচ্ছে, অনেক বেশি কম্পিটিটিভ, কারণ অনেক লোকজন অ্যাপ্লাই করে, তারপরে ধর ভার্সিটিতে আবার ফুল ফান্ড থাকে না। হ্যাঁ, এরকম ব্যাপার হ্যাঁ। স্যাপার। এরকম আমি আর তখন তো মানে যে জায়গায় মন চায় অ্যাপ্লাই করছি, ধর জিআরই টিআরই জিআরই আইএলটিএস কিছু নাই, এরপরেও মেইল করছি, অস্ট্রেলিয়া কানাডা মেইল করছি, তারপর নর্ডিক কান্ট্রি। যে ইমেল করার বিষয়টা, এটা কি হচ্ছে ভাই, মানে কিভাবে করতেন, মানে যে কোনো টিচার? আচ্ছা বলতেছি, ওইটা এরপরে ধর আমি ওরকম মেইল করতাম, মেইল করতে 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 তাইওয়ানের একজনের সাথে, মালয়েশিয়ার একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল তখন, সে মোটামুটি ইন্টারেস্টেড, কিন্তু সে হচ্ছে ফুল ফান্ড দিবে না। ও মেইলের রিপ্লাই আসলে মানে তখন তো আমরা হেভি এক্সাইটেড আর কি, মেইলের রিপ্লাই আসলে তারপরের দিন সকালে স্যারের রুমে চলে যেতাম, বা মেইল হচ্ছে স্যারে মানে ইয়া করে দিতাম, কপি করে স্যারে সেন্ড করে দিতাম, স্যার দেন এই মেইলের রিপ্লাই আসছে স্যার, এরকম রিপ্লাই আসছে স্যার, কি রিপ্লাই দিব, এরকম আমি কি বলবো। হ্যাঁ, এরকম। কিন্তু যখন মানে স্যার শুনতো আর কি যে ফুল ফান্ড না, বাদ, আর রিপ্লাই করার কোনো দরকারই নাই, যদি ফুল ফান্ড দেয় তাহলে আলাপ করবো। ঠিক আছে, তো মানে ফুল ফান্ড ছাড়া তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু তারপরেও মানে আমরা স্যারের প্রতিদিন বলতাম স্যার এই ব্যাক আসছে, এই ব্যাক আসছে, এত পার্সেন্ট ফান্ডিং দিতে যেতেছিল। এরপরে হয়েছে কি সিএসসি স্কলারশিপ নামে একটা স্কলারশিপ আছে, অপু স্যার হচ্ছে স্কলারশিপে গেছিল চায়নায়। ওইখানে হচ্ছে আমি 2টা ভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার হয়েছিল। অ্যাকসেপ্টেন্স লেটার বলতে হচ্ছে প্রফেসররা মানে বলে, হ্যাঁ প্রফেসররা বলে যে হচ্ছে গিয়ে ঠিক আছে তার লেবে আমাকে নিতে সে রাজি আছে, এরকম ব্যবসা। তখন আমি একটা ভার্সিটি ছিল খুব ভালো, সাংহাই জিয়াওটং, এই ভার্সিটি কাছে দিতে পারছিলাম। আমি মনে করছিলাম যে আমার তো তাহলে চান্স টান্স হয়ে যাবে, ঠিক আছে ভালো হতে। ভাইবা টাইবা দিলাম, ভাইবাতে অনেক বেশ আলাপ টালাপ করলাম, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে আমি চান্স পাই নাই। ঠিক আছে, রেজাল্ট দিছে চান্স পাই নাই, তখন আমার মন টন খুব খারাপ, চান্স পাই নাই করে স্যারের সাথে কথাবার্তা বললাম। তো এরপরে আবার অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছি, আবার কোরিয়া টোরিয়া মেল করতে করতে লাস্টে দেখা গেছে যে কোরিয়ার একটা ভার্সিটিতে, এটা আসলে অনেক মজার ঘটনা, মজার ঘটনা আবার সাথে সাথে দুঃখেরও, মানে একটা ঝামেলা হয়েছিল আর কি। তো এরকম বলেন ভাই। কোরিয়ায় একটা ভার্সিটিতে এরকম হয়েছিল, প্রথমে কথা হয়েছে প্রফেসরের সাথে, প্রফেসর কোনো ভাইবা টাইবা নেয় নাই, কিচ্ছু না, ঠিক আছে সে ভালো, সে নিবে এরকম। তাহলে তখন ধর আমি ওই জায়গায় চলে যাব, কোরিয়ার পুকিয়ং ন্যাশনাল ইউনিভার্সিটি নাম। এরপরে কিছুদিন আগে আবার হচ্ছে মানে দেখলাম রানা স্যার হচ্ছে একটা পোস্ট দিছে, ওই গ্রুপে তোর আসিস কিনা আমি জানি না, কোনো একটা গ্রুপে। পরে ওই গ্রুপে থেকে আমি ওই দিন রাত্রে মেল করে দিয়েছি। মেল করে দেওয়ার পরে পরের দিন সকালে প্রফেসর হচ্ছে রিপ্লাই দিছে যে হচ্ছে ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই ডেট দিয়ে দিছে 18 তারিখ, 18 তারিখে অ্যাপ্লাই করা লাগবে। 18 তারিখে অ্যাপ্লাই করার পরেই 19 তারিখে মেল আসছে যে ঠিক আছে অ্যাপ্লাই হয়েছে, ভালো কথা, কিন্তু 20 তারিখ সকালের মধ্যেই টিউশন ফি সরি কি অ্যাডমিশন ফি দেওয়া লাগবে, অ্যাডমিশন ফি না দিলে ভাইবা হবে না। ওই দিনই কোনো রকম ম্যানেজ ট্যানেজ করে অ্যাডমিশন ফি দিলাম, 10টা 10-এ ভাইবা, 20 তারিখ সকাল 10টা 10-এ ভাইবা হওয়ার পর এরপরে হচ্ছে আবার 25 তারিখে রেজাল্ট। কিন্তু মানে প্রফেসরের মেল টেল দেখে আমি মোটামুটি বুঝছিলাম যে ঠিক আছে হইতে পারে।
25 তারিখের রেজাল্ট, ঠিক আছে, চান্স হয়েছে, ভালো কথা, মানে রেজাল্ট দিয়ে টাকা দিচ্ছে, কেমন chance নিছে ওটা এডমিশন? হ্যাঁ। এরপরে এখন কি করতে হবে, এবার 26 তারিখে 27 তারিখের মধ্যে আবার টাকা পাঠাইতে হবে। টাকা পাঠাইতে হবে বাংলাদেশি হচ্ছে প্রায় 1,20,000 টাকা। ঠিক আছে, টাকা পাঠাবো, কিন্তু কিভাবে পাঠাবো? এখন মানে হচ্ছে ঢাকা আসছি আমি, ঢাকা আসার পরে এখন টাকা পাঠানো লাগবে, কিন্তু কোনো ব্যাংক থেকে ওইরকম টাকা পাঠানো যায় না। কি একটা সিস্টেম আছে, স্টুডেন্ট ফাইল টাইল খুলতে হয়, কিন্তু মিনিমাম 1 সপ্তাহ। পরে স্যারের সাথে তো আবার আমার কথা হয়েছিল, নাইট স্যারের সাথে, স্যারে বললাম, স্যারে জানাইছি, স্যার এরকম চান্স হয়েছে, রানা স্যারে জানালাম। তারপরে স্যার হচ্ছে তখন বললো যে হচ্ছে ওই ই করার জন্য, স্যারের হচ্ছে একজন কলিগ আছেন পরিচিত, উনি হচ্ছে পরে ওইখান থেকে আমার টাকা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আর আমি হচ্ছে এখান থেকে পরে তাকে দিচ্ছি। এখন ধর আমার অনলাইন ক্লাস শুরু হবে কিছুদিন পর, আর মার্চের দিকে মনে হয় যাওয়া লাগে। বেসিক বলতে আমাদের সাবজেক্ট রিলেটেড বেসিক জিনিস নাকি হচ্ছে? সাবজেক্ট রিলেটেড বেসিস, যেমন মনে করো যে ম্যাথের কথা বললাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটাতে জিনিসগুলো কি বোঝা লাগে। জিজ্ঞেস করছে ভাই ওই যে ডিফারেন্সিয়াল থেকে? একটা ইয়ের কথা বললাম না, ফাংশনের কথা, কি একটা ফাংশনের কথা আমরা জিজ্ঞেছিল, যে হচ্ছে এটা ডিসক্রিট নেচারের নাকি কন্টিনিউয়াস নেচারের, এরকম অনেক কোশ্চেন। তারপরে একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি, হ্যাঁ, তারপরে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থেকে, তারপরে আর এইসব ভাইবা গুলা মেইনলি হয় তোর সিভি বেসড, তুই সিভিতে কি লেখছস, তোর সিভিতে কি আছে, হ্যাঁ, এইসব বিষয়ের উপরে, যে হচ্ছে আমার পেপার দেখে তারা, যে পেপারে আমি কি কাজ করছি, লাইক আমি রেইনফোর্সমেন্ট লার্নিং এর উপর একটা পেপার লিখছি, একটা হ্যাঁ, রিভিউ পেপার, তো এই রিভিউ পেপার তার সামনে তখন আছে, তখন আমি রেইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে কি জানি একটা তারা এক্সপ্লেইন করতে হইলো, যে আমি আসলে কি জানি, বা এই অ্যালগোরিদম গুলা কোত্থেকে আসলো, একটা অ্যালগোরিদমের মাদার অ্যালগোরিদম কি, এই অ্যালগোরিদমের মানে ম্যাথমেটিক্সটা কি। ইভেন আমার এমনও হয়েছে যে আমার হচ্ছে খাতার মধ্যে ইকুয়েশনটা লিখে তারে দেখাইতে হয়েছে। ঠিক আছে, ও আচ্ছা। তো এরপরে আরেকটা যেটা ব্যাপার হয়েছে, আমি তো মেল করতেছিলাম এরকম, ইংল্যান্ডে মেল করছিলাম। আচ্ছা, আমার বন্ধু সানাউল্লাহ মনে হয় চলে আসছে, আমি আর 5-10 মিনিট কইতেছি, হ্যাঁ, তারপরে সানাউল্লাহ কি হয়েছে, এরকম আমি মেল করতেছি, তো ইংল্যান্ডের এক প্রফেসর তখন বলছে যে তার কাছে ফান্ডিং নাই, ঠিক আছে, কিন্তু সে হচ্ছে ইয়া করবে, আমি অনলাইনে রিমোট ইন্টার্নশিপ করতে পারবো তাদের সাথে, তাদের ল্যাবে প্রায় 20-22 জন সদস্য আছে, ইন্ডিয়ান আছে 2-3 জন। আমি এখন তাদের সাথে হচ্ছে রিমোট ইন্টার্ন করতেছি একটা রোবোটিক্স ল্যাবে। ওই রোবোটিক্স ল্যাব থেকে মানে অনেক কিছু আমি শিখতে পারতেছি। একটা উইকলি প্রেজেন্টেশন হয় প্রতি সপ্তাহে বুধবারে, ঠিক আছে, কেউ না প্রতিদিনই কেউ না কেউ প্রেজেন্টেশন দেয়, আমাকে প্রেজেন্টেশন দিছে একটা, এবং প্রতি সোমবারে আমার আবার একটা উইকলি মিটিং হয় ওই ল্যাবের একজন পিএইচডি স্টুডেন্টের সাথে। উনি হচ্ছে মানে আমাকে কাজ দেয়, কাজের আপডেট নেয়, ধর আমারে কিছু পেপার পড়তে দিল, প্রতি সপ্তাহে তারে আমার হচ্ছে পেপারের আপডেট দিতে হয়, বা একটা কোড করতে দিছে, কোডের আপডেট করতে হয়। ওই জায়গা থেকেও রিসার্চ সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারতেছি, বা ধর মানে অনেক কনফারেন্সের ব্যাপারে জানতে পারতেছি, যে কোন কনফারেন্স গুলো রোবোটিক্স এর, কোনগুলো ভালো কনফারেন্স, বা ভালো কনফারেন্সের পেপার গুলা কেমন হয়। ইভেন আমি হচ্ছে একটা শেয়ার করে দিব, একটা লিঙ্ক, তারা আজকে একটা লিঙ্ক শেয়ার করছে ওইখানে, যে হচ্ছে ওই রেইনফোর্সমেন্ট লার্নিং এর উপরে ওয়ার্কশপ হবে, বা রোবোটিক্স এর বিভিন্ন ওয়েবিনার, এরকম অনেক লিঙ্ক দেয় তারা, যেগুলাই হচ্ছে ঢুকে অনেক কিছু জানা যায়। ওই জায়গা থেকে ধর আমি অনেক কিছু শিখতে পারতেছি এখন, মানে ভালো একটা জার্নি যাইতেছে, যে মানে প্রেজেন্টেশন দেওয়ার জড়তা কাটতেছে। তারপরে ধর আমি উইকলি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছি, যে একটা উইকলি মিটিং, গুগল ড্রাইভ মেইনটেইন করা লাগতেছে, একটা ডক ফাইল, যে মিটিং এর উইকলি মিটিং এর রিপোর্ট কি, প্রতিদিন আমাদের মিটিং এ কি আলাপ হইতেছে, বা নেক্সট উইকের কাজ কি, আমি কাজের আপডেট দিতেছি তারে। আর উনি আমার মানে অনেক কিছু বুঝিয়ে দিতেছে। দেখা গেছে যে আগে আমি রোবোটিক্স বলতে কি বুঝতাম, রোবোটিক্স বলতে আমি হয়তো টুকটাক বুঝতাম, সেটা হচ্ছে ওই যে আরডিনো দিয়ে দুইটা চাকা ঘোরানো, এই ঘোরানো সেই ঘোরানো, কিন্তু আসলে জিনিসটা তো এত ছোট না। ম্যানিপুলেটর যেগুলো আর কি, রোবোটিক আর্ম, বা মানে হচ্ছে আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল রোবটের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, ওগুলার জয়েন্ট গুলা কিরকম থাকে, বা ইনডিফেক্টর বলে একটা কথা আছে, মানে ধর হচ্ছে মানে আলটিমেটলি ট্র্যাজেক্টরি, মোশন টোশন, হাবিজাবি, এগুলো বহুত কিছু আছে আর কি। কন্ট্রোল থিওরি সহজ কথায়, যারা কন্ট্রোল থিওরি কোর্স করছো, রোবোটিক্স এর কন্ট্রোল, রোবোটিক্স এর কন্ট্রোল শিখাইতেছে এখন আমার আর কি, যে কন্ট্রোল গুলা কিভাবে হয়, এগুলা কোড কিভাবে হয়। মানে আমি এখন ওদের সাথে যে প্রজেক্টে কাজ করতেছি, সেই প্রজেক্টটা হচ্ছে এরকম, যে একটা রোবট, ওই রোবট হচ্ছে মানে ওই যে সার্জিক্যাল রোবট আছে না, হুম হুম। সার্জিক্যাল রোবটের আবার মনে কর যে কিছু ইয়ে আছে না, যে হচ্ছে মানে সুই, ওই যে সুইয়ের মধ্যে যে সুতা লাগায়, নিডল ইনসার্শন সুতারে বলে, হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে এইরকম একটা কাজ, যে হচ্ছে নিডল ইনসার্শন করতে হবে, একটা ডেটা সেট আছে, ওই ডেটা সেট নিয়ে কাজ করা লাগতেছে, যে রোবট যেন সুই ইউজ করা শিখতে পারে। মানে এর জন্য একটা টেকনিক আছে, ওটা বলা হচ্ছে লার্নিং ফ্রম ডেমনস্ট্রেশন। হ্যাঁ, এই জায়গায় একজন হিউম্যান ডেমনস্ট্রেটর থাকে, বা রোবোটিক ডেমনস্ট্রেটর থাকে। হচ্ছে ধর আমি হচ্ছে গিয়ে মনে কর সাপোজ
কাজটা কি রকম করে করবো, আমার মোবাইলটা এই জায়গা থেকে এই জায়গায় রাখলাম, বা একটা মগ থেকে আরেক মগে পানি ঢাললাম, আমি কাজটা করলাম, এটা রোবট দেখবে। এটা রোবট দেখার পরে সে ইমেজ গুলার এক্সট্রাক্টেড করে 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 শিখবে যে হচ্ছে কিভাবে কোন পজিশন থেকে কিভাবে আসছে। বা আরেকটা কাজ করানো যেতে পারে, মনে করে একটা বাচ্চারা আমি শিখাবো, বাচ্চারা শিখাবো কিরকম, বাচ্চার হাত আছে, আমি তার হাত ধরে আরেক জায়গায় নিয়ে আসলাম, তাহলে আমি যে রোবটের হাতটা ধরে নিয়ে গেলাম, রোবটের কিছু মোশন হয়েছে, এই মোশনটা হচ্ছে রোবট সেভ করে রাখে, রেকর্ড করে রাখে, যে এরপরে যখন আমি এই কাজটা করব তাহলে তখন আমার এতটুকু ফোর্স দেওয়া লাগবে বা এতটুকু অ্যাঙ্গেলে আমার, মানে জাস্ট মানুষের মতোই তো জয়েন্ট জিনিসগুলা, হাতগুলা ইন্ডিভেক্টরটা এত নাড়াইতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এইরকম বিষয়গুলো বা এগুলা নিয়ে আমি এই কয়েকদিন পড়ালেখা করতেছি আর কি। দেখা যাইতেছে যে এটা তো বড় হাতের কথা বলবো, ঠিক আছে, কিন্তু তাদের একটা একটা পেপারে কাজ দেখলাম, জাস্ট মনে হয় যে একটা মগ ধরা, মগটা এমনে ধরবে নাকি এমনে ধরবে নাকি পুরাটা ধরবে, মানে এরকম জাস্ট হচ্ছে গ্রেসপিং নিয়েও কাজ হয়, মানে রোবোটিক্স হচ্ছে এই লেভেলের জিনিস। আমরা যেগুলা করতেছি সেটা, মানে আমরা যেটা করি নর্মালি, ওই গাড়ি বানানো, এগুলা হচ্ছে অটোনোমাস ভেহিকেল বলা চলে, এগুলো হচ্ছে রোবোটিক ভেহিকেল বা হচ্ছে কি বলবো এগুলা, অটোনোমাস কার্স। কিন্তু রোবোটিক্স এর যদি কথা চিন্তা করতে চাই তাহলে এরকম রোবোটিক ম্যানিপুলেটরস বা ইন্ডাস্ট্রিয়াল রোবটস, এগুলার অনেক কোর্স পাওয়া যায়, কেউ যদি করতে চাস এগুলা করতে পারবে। কন্ট্রোল থিওরিটা শিখতে পারলে অনেক জোস, মানে আর রোবোটিক যে কারগুলার জন্য কন্ট্রোল থিওরি অনেক কাজে, রোবোটিক কারের জন্য, ড্রোনের জন্য, হ্যাঁ এগুলা রোবট ভিশন একটা, আর হচ্ছে রোবটের কন্ট্রোলার একটা। রোবোটিক্সে কেউ আগ্রহী থাকলে বা কাজ করতে চাইলে এই দুইটার যে কোনো একটা জিনিস শিখতে পারলে বস, মানে কন্ট্রোল যদি কেউ শিখতে পারে। আর এর সাথে আরেকটা জিনিসের কথা বলে দিই, সেটা হচ্ছে রোবোটিক অপারেটিং সিস্টেম নামে একটা জিনিস আছে, রস বলে, লিনাক্স বেসড রোবোটিক অপারেটিং সিস্টেম শিখতে পারলে বা কোনো একটা যদি ওগুলার কি বলে সিমুলেটর শেখা যায়, তাহলে রোবোটিক্স নিয়ে মানে আলটিমেটলি কোনো চিন্তা করার দরকার নেই। আর সব থেকে বড় কথা হলো ম্যাথমেটিক্স, ঠিক আছে, তুই রোবোটিক্স করস, প্রোগ্রামিং করস, বেসিক ম্যাথমেটিক্স জানা লাগবে। এই আর কি, কথা বললে কথা শেষ হবে না। ভাই আপনি যে এই ইন্টার্নশিপের জন্য এটার জন্য কি আলাদাভাবে অ্যাপ্লাই করছিলেন না ভাই ইউনিভার্সিটির ওই হিসেবে অ্যাপ্লাই করছিলেন? না, আমি হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে ধর প্রথমে অ্যাপ্লাই করি নাই, কারণ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে কোনো গভর্নমেন্ট স্কলারশিপের জন্য বা ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য ওয়েট করা লাগে, ওই দিকে অ্যাপ্লাই করতে হয়। আমরা মেইনলি অ্যাপ্লাই করছি ধর প্রফেসরদের কাছে, একটা ল্যাব, প্রফেসরের একটা ল্যাব আছে, ওই ল্যাবে অ্যাপ্লাই করছি। এরকম এরকম আমি র্যান্ডম প্রফেসরকে মেইল করতাম, প্রচুর প্রফেসরে মেইল করতাম। এর মধ্যে ধর সে হলো ইংল্যান্ডের একজন প্রফেসর, সেই রকম জানাইছে আমার কেস তুমি ল্যাব করতে পারো, ইন্টার্ন করতে পারো। আমি ওই জায়গায় শুরু করে দিচ্ছি, তাহলে ইন্টার্ন আমার জন্য খুব ভালো অপরচুনিটি, আমি অনেক কিছু শিখতে পারতেছি। এরকম হয়েছিল ব্যাপারটা, প্রফেসরকে মেইল করছিলাম। তাহলে ভাই মাস্টার্স করতে চাইছে ওগুলোর হচ্ছে ফান্ডিং কিভাবে করে, ওগুলো হচ্ছে প্রফেসর থেকে দেয় না? হ্যাঁ, মানে ফান্ডিং কিরকম হয়, ধর আমি এখন যে জায়গাতে যাইতেছি আর কি, এটা হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়ায় বুসানে ডং ইউনিভার্সিটি। ওদের হচ্ছে কোরিয়াতে বিগ ব্রেন কোরিয়া নামে একটা হচ্ছে প্রজেক্ট পায়, প্রত্যেক বছর একটা প্রজেক্ট আছে আর কি। হ্যাঁ, এই প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ভার্সিটি হচ্ছে ফান্ডিং পায়। তো আমি যে ভার্সিটিতে যাইতেছি, এই ভার্সিটি এখন হচ্ছে 7 বছর টাকা পাবে, $4.5 মিলিয়ন এত টাকা পাবে। তাহলে এত টাকা যখন তাদের কাছে আছে, তারা স্টুডেন্ট নিবে, তাহলে এখন এই জায়গা থেকে আমার ফান্ডিংটা আসবে। মানে আমি হচ্ছে তোর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এর, ঠিক আছে। আর প্রফেসরের কাছে আপনি টাকা ওখানে আছে। মাস্টার্সও করতে পারবেন সাথে এটাও করা যাচ্ছে। মানে হ্যাঁ, মানে আমি ল্যাবে টাইম দিব, ল্যাব থেকে আমাকে স্যালারি দিবে আচ্ছা, মান্থলি, ওই মান্থলি স্যালারি থেকে আমার থাকা খাওয়া চালাইতে হবে। আর টিউশন ফি যদি কোনো কিছু দিতে হয় দিতে হবে, কিন্তু টিউশন ফি ধরা হয়তো আমি প্রফেসর অ্যাপ্লাই করে দিছে আমার জন্য, আমি হয়তো 80% এবার পাবো, তাহলে ধর মানে 20% টার্মে দিতে আমারে, হবে। না 25% অলরেডি পাইছি আমি এবার, এখন প্রফেসর অ্যাপ্লাই করছে, মিনিমাম 50 থেকে 60% তো পাবোই। ধর প্রতি টার্মে আমার দেখা গেছে যে $1000 বা $2000 করা লাগতেছে, টিউশন ফি দেওয়া লাগতেছে। দিতে হবে। এই টাকাটা আমার ওই স্যালারি থেকে সেভ করে রাখতে হবে, এরকম ব্যাপার। আর এইবার যে প্রফেসর পাঠাইছেন ধর যে 1,20,000 ওইটাও কি টিউশন ফি? কোনটা? ও হ্যাঁ, ওইটা হচ্ছে অ্যাডমিশন ফি, টিউশন ফি একসাথেই, মানে আমি ভর্তি হওয়ার জন্য এই টাকাটা আমি আবার যাওয়ার পর ব্যাক করে দিবে। কিন্তু এখন দিতে হইছে কেন, অনেক সময় ধর অনেকে চান্স পায়, প্রফেসর টাকা পয়সা দিয়ে দেয় কিন্তু সেফটি মানি হিসেবে পরে রাখছে যায় ভাই, না। হ্যাঁ সেফটি মানি হিসেবে রাখছে। হ্যাঁ, মানে ধর আমি ভর্তি টর্তি হইলাম, প্রফেসর টাকা পয়সা দিয়ে দেয়, এবার আমি গেলাম না, তাহলে তো এটা তার লস,
এর জন্য ভার্সিটি প্রোটোকল এটা সাপোর্ট করে না। আমি প্রফেসরকে বলছিলাম যে আমার তো এখন 2 দিনের মধ্যে এরকম 1,20,000 টাকা ম্যানেজ করা প্রবলেম, আপনি দিয়ে দেন তাহলে। উনি তখন বলছে এরকম যে ভার্সিটি প্রোটোকল এটা সাপোর্ট করে না, তুমি আসার পরে এই টাকাটা ফেরত পাবো। মানে ওদের কাছে অনেক টাকা আছে বুঝছো, কোরিয়ায় অনেক টাকা। মানে এই ফান্ডিং, এই প্রজেক্টের ফান্ডিং ছাড়াও প্রফেসরের কাছে, প্রফেসরের পার্সোনাল আরো 3-4টা প্রজেক্ট আছে। মানে উনি সোজা কথা আমারে বলছে যে কোরিয়াতে থাকা খাওয়া নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি আসো। মানে এরকম একটা ব্যাপার। মানে তার টাকা নিয়ে কোনো কোনো প্রবলেমই নেই। এখন ব্যাপার যেটা হয়েছে যে আমি তার আউটপুট কেমন দিতেছি। স্যালারি দিবে মান্থলি, ধর হচ্ছে যদি ডলারে হিসাব করি $1100 থেকে $1500, মিনিমাম 1100, ম্যাক্সিমাম 1500। এখন আমার হচ্ছে রিসার্চ পারফরমেন্স অনুযায়ী এটা ধর ফ্ল্যাকচুয়েট করে। তাইলে তো ভাই আপনি সেভ করলে ওই 1000 টাকা হচ্ছে $1000 আপনার ইউএ হয়ে যাইতেছে যদি ওই জায়গাতে না সেভ ওই করতে ওই পারেন। যে মান্থলি আবার আমার ধর টিউশন ফির জন্য সেভ করা লাগবে, কারণ টিউশন ফি কয় পার্সেন্ট দেওয়া লাগে, এটা একটা ব্যাপার আছে। পল্লব মনে হয় কিছু কইতে চাইতেছে, জি ভাই, তাহলে ভাই বল। সানাউল্লাহ ভাই এখন তাহলে স্যার ভাই হলো স্পিচ দেখ। বুঝি নাই কি কইলি। ভাই সানাউল্লাহ ভাই স্পিচ দিতে ওকে হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। ভাই তার আগে আপনার কাছে একটা কোশ্চেন ছিল ভাই। বল আচ্ছা, তামিম। মানে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটা মানে শেষে রাখতে যাচ্ছি, মানে দুই ভাই একসাথে সানুবা ভাই আর শাওন ভাই দুজনে ওকে একসাথে ওকে অ্যান্সার গুলো দিতেন আর কি। হ্যাঁ ওকে মুহিত, আমার বন্ধু সানাউল্লাহ অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে। জি ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেও ওই। সবাই আসলে সবাই ভালো আছে তো? এই বন্ধু। আচ্ছা, যাই হোক, ও মোটামুটি সবকিছু বলে ফেলছে, ঠিক আছে, আসলে বলার কিছু নাই। তেমন মোটামুটি সব বলছে। আমি কি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, আসলে যাচ্ছে আর আমার ইউকে তে অ্যাডমিশন মানে প্রসিডিউর চলতেছে, এখনো 100% না, কারণ আমি একটা সার্টিফিকেট না পেলে আসলে আমার আসলে অ্যাডমিশন ক্যান্সেল, গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট দিবে, দেন তারপর সবকিছু মানে ক্লিয়ার হবে, সবকিছু ফাইনালাইজ হবে। ইউকে তে অ্যাডমিশন প্রসিডিউর একটু টাফ, টাফ বলতে একটু জটিল, অনেক করতে হয়। যেমন প্রথমে আমি হচ্ছে মেইল করছি, তারপর হচ্ছে গিয়ে আমার মেইল করার পর আবার ইন্টারভিউ নিছে, একবার ইন্টারভিউ না, তিনবার ইন্টারভিউ নিছে, নেওয়ার পর আবার আমাকে প্রপোজাল লিখতে হয়েছে, রিসার্চ প্রপোজাল লিখতে হয়েছে। আর ব্রিটিশরা সাধারণত ইংলিশে মনে করে, ইংলিশ দিতে খুব ওয়েট 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 ব্রিটিশের সাধারণত ইংলিশ নিয়ে খুব ঝামেলা, খুবই ঝামেলা করে, কারণ ওরা হচ্ছে কি ইংলিশের গ্রামাটিক্যাল বা বলো বা ইয়ে বলো, মানে ওরা ল্যাঙ্গুয়েজের মাধুর্যটা খুব মেনটেন করে ইংলিশের। দেন হচ্ছে কি প্রায় আমাকে 15 বার রিসার্চ প্রপোজালে কারেকশন দেয়, 15 বার কারেকশন দেয়, মানে বিশাল জিনিস, প্রায় 1.5 মাস প্রপোজাল লিখতে। তারপর হচ্ছে গিয়ে আমাকে আপনার তারপর তোমার বলে যে হ্যাঁ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করার পর প্রায় 1.5 মাস পর আমি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি থেকে মেইল পাই যে আমার প্রপোজাল হচ্ছে গিয়ে হয়েছে, অ্যাডমিশন প্রসিডিউর, এখন অ্যাডমিশনের মানে অ্যাপ্লিকেশন সবকিছু প্রসিডিউর শুরু হয়েছে। এর মধ্যে হচ্ছে প্রফেসরের সাথে আমার যে কথা হয় সেটা হচ্ছে গিয়ে প্রফেসর আমাকে ফান্ডিং দিবে, প্রফেসর ফান্ডিং দিবে এবং হচ্ছে উনি ইউনিভার্সিটি স্কলারশিপ ম্যানেজ করে দেবে। আসলে আমি লাকি বলতে পারো যে আসলে ইউকে তে ফান্ডিং পাওয়া প্লাস হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়া টাফ, সিরিয়াসলি টাফ। আমি পার ইয়ার প্রায় 11,770 পাউন্ড পার ইয়ার করে পাইছি, মানে বাংলাদেশের মূল্যে যদি 4 বছর পড়াশোনা খরচ করতে হবে প্রায় 52 লাখ টাকা। ওরে বাবা। হিউজ হিউজ মানি স্কলারশিপ পাইছে আমি। প্লাস হচ্ছে গিয়ে উনি আমাকে পার্ট টাইম রিসার্চের ইউনিভার্সিটি প্রজেক্টে পার্ট টাইম রিসার্চের এটাও দিতে চাইছে, মানে পার্ট টাইম রিসার্চের সুযোগ সেখানে, মানে আমার এক কথা আমার এক্সট্রা ইনকাম, প্লাস টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবো আমি এখানে। মানে আসলে লাকি বলতে পারো, যদি যেতে পারি আসলে আমি আসলে লাকি যে এত কিছু পাইতেছি। যাই হোক, সমস্যা নেই ভাই, এগুলো ইনকাম করতে থাকেন, আর আমরা তো আছি, সমস্যা নেই। হবে। আসলে রিসার্চ সম্পর্কে মোটামুটি ওর কথা শুনলাম তো, রিসার্চ সম্পর্কে মোটামুটি সব বলে ফেলছে বলতে গেলে, ও মোটামুটি সবকিছু বলে ফেলছে। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে, আসলে শর্ট করতে যাচ্ছি, মিটিং আছে আমার অফিসের 11:30 সময়, আমি শর্ট করতে যাচ্ছি, তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। ভাই এই যে মানে এই যে ফার্স্ট এর স্টেপ, ভাই শাওন ভাই যেটা বললো যে রোবোটিক্স, বা তারপর হচ্ছে শাওন ভাই আস্তে আস্তে মুভ করছে যে হচ্ছে মেশিন লার্নিং বা হচ্ছে প্রসেসিং, মানে আমরা ফার্স্ট স্টেপ কোন দিক দিয়ে শুরু করবো ভাই, মানে একদম প্রাইমারি যে বিগিনার্স লেভেল?
আসলে বিগিনার লেভেলে আসলে যদি বলতে চাই, আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে আমরা ডিসিশন নিতে অনেক লেট করি। আমরা ডিসিশন নিতে আসলে লেট করি, আমরা বুঝি না আসলে আমাদের ইন্টারেস্টটা কোন দিকে। আমরা আসলে যেমন পাইপ কি শুনতেছে? ভাইয়ের মাইক্রোফোন মিউট করা। মিউট করা। আচ্ছা, যেটা বলি, আমরা হচ্ছে ডিসিশন তো লেট করি, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লাইফটা কেমন কেমন করে কাটাই দিই, ফোর্থ ইয়ারে এসে আমাদের মাথায় বাস পড়ে, একদম লাস্ট টার্মে আসে মাথায় বাস পড়ে, কি করব কি করব। সবার এখন যারা আছে, যারা থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার আছে, তাদের ক্ষেত্রে বলবো যে আসলে ডিসিশনটা না খুব ইম্পর্টেন্ট। ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ডিসিশন পারফেক্ট টাইম হচ্ছে থার্ড ইয়ার। থার্ড ইয়ারে যখন উঠবে তখন আসলে ডিসিশন না, আসলে তুমি কোন দিকে যাবা, কোনটা ইন্টারেস্ট। দৌদিলের প্রশ্ন ছিল আসলে কিভাবে শুরু করবো, তাই তো? জি ভাই। আসলে শুরু করার ক্ষেত্রে বলবো, বেসিক্যালি আমি যেভাবে শুরু করছি সেটা হচ্ছে কি, আমি প্রথমে ইলেকট্রনিক্স কাজ করতাম, ভালো লাগতো না, পাইতাম না, ঠিক আছে। তারপরে কোডিং এর জগতে আসলাম। আমি ফার্স্ট হচ্ছে কি কাজ করতে হবে গিটার একটা কোড নিতাম, একটা রিপোজিটরি নিতাম, ওইখানে কোডটা ওরা যেভাবে রান করাইছে ঠিক একইভাবে ঠিক সেম প্রসিডিউর ইউজ করতাম, করে ওদের রান করে প্রথমে রেজাল্ট গুলো দেখতাম, রেজাল্টের ম্যাট্রিক্স গুলো দেখতাম, আসলে রেজাল্টের ম্যাট্রিক্স গুলো কি আসলে কি কাজে লাগে, কি মিন করে। দেন হচ্ছে কোডের প্রতিটা লাইন আমি ডিবাগ করতাম, ডিবাগ করে ওই কোডের যে লাইনগুলো, যেমন সে অনেকে যে কাজ করতেছে, যেমন নামপাই অ্যারে আছে বা ওপেন সিভি, বিভিন্ন জিনিসগুলো আছে, ডকুমেন্টেশন পড়তাম, ডকুমেন্টেশন দেখতাম যে আসলে ডকুমেন্টেশনে কি হইতেছে না হইতেছে, আসলে ওরা কি কাজ করে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো পড়তাম। তারপর আস্তে আস্তে কাজ করতে করতে সিম্পল কিছু কাজ করা শুরু করলাম। তারপর হচ্ছে গিয়ে নাইটসার চলে আসলো, নাইটসার সাথে কাজ শুরু করলাম। তারপর তো চলতেছে, এখন আল্লাহর রহমত ভালোই চলতেছে। আসলে আর আর কারো কোনো সেকেন্ড ইয়ারের কেউ কোশ্চেন করলে ভালো হতো। শেষ? এটা কোনো কথা? কারো কোনো কোশ্চেন নাই? শেষ নাই ভাই, আরেকজন মনে হয় কোশ্চেন করতেছে। হ্যাঁ অবশ্যই, একজন করতেছে। আচ্ছা, যারা কোশ্চেন, একটু ইন্টারাপ্ট করি, যারা হচ্ছে কোশ্চেন করবে তারা হচ্ছে চ্যাটে একটু জানাইলে ভালো হয়। রেজ হ্যান্ড করতে বলেন ভাই, হাত তুলতে বলেন, তাহলে হবে। রেজ হ্যান্ড করবে মানে বুঝতে সমস্যা হবে, চ্যাটে জানাইলে। এইখানে আসলে এইখানে তো সবাইকে চিনি না, যারা হচ্ছে কি যাদেরকে চিনি, অর্থাৎ 19 আর 20 কোশ্চেন করার আগে প্লিজ নামটা বলবা। তোরা সবাই ভিডিও অফ করে রাখছস কি? আরে মানে ওই নেটের সমস্যা নাকি? হ্যাঁ ভাই, বাবার দেখলাম খুব রিল্যাক্স হয়েছে শাহরিয়ার শিকদার। এই এখন শাহরিয়ার তো হেভি চিল, মানে মাথা নষ্ট ভাই ইমরান একটু দেয়া উঠে বসছি। ইমরান তোর পিছনে কে? পিছনে হচ্ছে ভাই বড় ভাই। আচ্ছা, এখন একটা কোশ্চেন করতে যাচ্ছি মনে হয়। সালমান কোশ্চেন করতে হচ্ছে। সালমান, হ্যাঁ সালমান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, যে জানতে চাচ্ছিলাম যে ভাই, প্রফেসরকে যখন মেইল করা হবে তখন কি আইএলটিএস এর স্কোরটা কি ওটা সাবমিট করা কম্পালসারি, নাকি ওটা পরবর্তীতে ওই বিষয়ে মানে ইয়ে থাকে যে আইএলটিএস পরে করলে হবে, কিংবা নাকি এটা আগেই আইএলটিএস সেরে নিতে হবে আইএলটিএস এর কাজটা? আচ্ছা, ভালো প্রশ্ন করছে। আসলে আমাদের দুইজনের ক্ষেত্রে একটা সবচেয়ে আমরা বড় ভুল ডিসিশন নিছি যে আমরা আইএলটিএসটা প্রথমে দিই নি। আমাদের দুজনের ক্ষেত্রে এটা আইএলটিএস দিলে হয় কি, প্রফেসরকে যদি মেইল করো তাহলে ফিডব্যাকটা ভালো পাওয়া যায়। মনে করো যে তুমি যখন নতুন একটা জিনিস শেয়ার করবা, যখন তুমি মনে করো যে মেইল করবা, তোমার মেইলের গুরুত্বটা বেশি থাকে, তোমার আইএলটিএস স্কোরটা দেওয়া থাকে এটা বেশি। নাহলে হচ্ছে গিয়ে পরে আমাদের দুজনের মধ্যে হয়তো বা টানাপোড়ার মধ্যে পড়তে হবে, যে ইয়া করতে হয়, খুব তাড়াতাড়ি খুব তাড়াহুড়োর মধ্যে দিতে হয়। আসলে এখন যদি আইএলটিএস এর কথা বলি, তাহলে দেখো আইএলটিএস এর সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে যে তোমরা যখন ফোর্থ ইয়ারে ওঠো, ঠিক আছে, যখন ফোর্থ ইয়ারে ফোর্থ টু টাইমে যখন তোমাদের পিএল শুরু হয়, পিএল এর শুরুতে জন্য তোমরা আইএলটিএস দিয়ে দিতে পারো। তাহলে দেখো আইএলটিএস এর রেজাল্ট দিতে মোটামুটি পেপার বেস যদি দাও তাহলে 14 দিন টাইম নেয়, আর যদি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস দাও তাহলে হচ্ছে কি 5 থেকে 7 দিন সময় নেয়।
যদি পেপার বেসটা বেটার, কারণ আমি কম্পিউটার ডেলিভারের প্রস্তুতি নিচ্ছি বেশ টাফ, কারণ হচ্ছে আমাদের টাইপিং স্পিড অত ফাস্ট না, আর হচ্ছে আমরা হচ্ছে লিসেনিং শোনার সাথে সাথে আমরা ওইভাবে টাইপ করতে পারি না, তাহলে দেখা যায় যে একটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন অলরেডি চলে যায়। এটা একটু, তাহলে তোমরা যদি প্রস্তুতিটা নাও তাহলে হিসাবটা করে দেখো, যদি তুমি ফার্স্ট উইকে পিএল এর ফার্স্ট উইকে যদি দাও, তাহলে মনে করো তোমার পরীক্ষা শেষ হইতে হইতে তোমরা অলরেডি রেজাল্টটা পেয়ে যাবা, আইএলটিএস স্কোরটা পেয়ে যাবা। তাহলে এটা তোমাদের জন্য বেটার, তোমাদের পরীক্ষা শেষ, তোমরা আইএলটিএস স্কোর তোমার হাতে আছে, সবকিছু আছে, তুমি তখন প্রফেসরকে খুব ভালোভাবে মেল করতে পারবে। আর এই জায়গায় আমি একটু বলি, বুঝছো, একটা ভাইয়ের কথা কই। এখানে ব্যাপার যেটা হচ্ছে যে আইএলটিএস দেওয়া খুবই দরকার, ঠিক আছে? আইএলটিএস মানে না দিলে হয় কি, ওই ইউরোপ কান্ট্রি গুলার দিকে অ্যাপ্লাই করারই সাহস পাবি না, মেইল করারই হ্যাঁ, সাহস থাকবে না, এটা আমি এটা মেইল এটা করবো সত্য। কেমনে, ঠিক আছে? কিন্তু মানে এখন যেটা হয়েছে যে ধর জাপান, কোরিয়া, চীন এদিকেও আইএলটিএস লাগে, কিন্তু অনেক সময় হয় দেখা যায় আইএলটিএস লাগতেছে না, যেমন আমার এখন আইএলটিএস লাগতেছে না। মজার ব্যাপার হচ্ছে কি, সিএসসি 15 এর একটা ভাই আছে, সাকিব ভাই, সে হচ্ছে কানাডা যাইতেছে আলবার্টা ইউনিভার্সিটিতে, তার আইএলটিএস লাগে নাই। হ্যাঁ, তার আইএলটিএস লাগে না কেন? তার সিজি হইছে 3.97, তার পাবলিকেশনস আছে, ওটা ঠিক আছে? এক্সেপশনাল। এগুলো হইছে এক্সেপশনাল কেস, হ্যাঁ, ও কিন্তু আচ্ছা, আইএলটিএস দেওয়া লাগবে। ওদের আরেকটা কথা বলি যে বর্তমানে তো অনেক বলবা যে জিআরই দিব, আসলে আমার সাজেস্ট থাকবে জিআরই এর চেয়ে তোমরা আইএলটিএস টা দাও, কারণ ইউএস এর এখন বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে আইএলটিএস টা অ্যাকসেপ্ট করতেছে। জিআরই তো অ্যাকসেপ্ট করতেছে, পাশাপাশি আইএলটিএস টাও বেশি অ্যাকসেপ্ট করে এখন তারা, অথবা দেখা যাবে যে আগামী 2-3 বছর পর যে আইএলটিএস টাই থেকে যাচ্ছে, এগুলো সব হয়তো আস্তে আস্তে উঠতে পারে। আর এটা মনে করো যে একটা বিভিন্ন জায়গা থেকে শোনা কথা, এখন জানি না, তবে আমার সাজেশন থাকবে তোমরা আইএলটিএস টা দাও। এই জায়গায় ধরার একটা ব্যাপার যেটা, সেটা হইলো ধর মানে ইউএসএ কি শুধুমাত্র ইউএসএ তেই শুধু জিআরই লাগতেছে, আর অন্যান্য দেশের হয়তো 2-1টি ইউনিভার্সিটি জিআর লাগে, কিন্তু তুই যখন আইএলটিএস দিবি তখন হাতে প্রচুর অপশন, সব ভার্সিটিতে অ্যাপ্লাই করা যাইতেছে। কিন্তু কারো যদি এরকম ইচ্ছা থাকে যে না আমি ইউএসএ তেই যাবো, তাইলে জিআর একটা ব্যাপার, কিন্তু আইএলটিএস দিলে হাতে প্রচুর অপশন, অনেক ভার্সিটি, অনেক দেশ আছে ভাই। আর মানে হায়ার স্টাডিজ যে কি পরিমাণ হইতেছে অন্য দেশগুলাতে, মানে ইউরোপের প্রত্যেকটা দেশ ইরাসমাস মান্ডাসে অ্যাপ্লাই করতে পারবি, হ্যাঁ, ওইখানে মানে প্রচুর পরিমাণ দেশ, জার্মানি টার্মানি দিয়ে শুরু করে নেদারল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, এইদিকে মানে প্রচুর প্রচুর স্কলারশিপ, প্রফেসররা টাকা নিয়ে বসে রয়েছে, বুঝছোস, টাকা নিয়ে বসে রয়েছে, টাকা দেওয়ার জন্য যে কাজ করো, আইএলটিএস দিলে সব জায়গা ফাঁকা। আমি সেদিন কানাডায় অ্যাপ্লাই করছিলাম বলতে অনেক তো মেইল টেল করছি, কানাডার এক প্রফেসর আমার সেদিন রিপ্লাই দিছিল। তার কথা ছিল এরকম যে হচ্ছে আমি বলছিলাম যে আমি সেপ্টেম্বরের 12 তারিখে আইএলটিএস দিব, হ্যাঁ, তখনও আমার তো ইয়াটা কোরিয়ার এটা কনফার্ম হয়নি, আমি এরকম লিখছিলাম। প্রফেসর ব্যাক করছে যে আইএলটিএস দেওয়া মাত্র আমার সাথে যোগাযোগ করো, মানে সে আইএলটিএস এর জন্য আপাতত আমার কোনো ডিসিশন জানাতে পারে নাই, আইএলটিএস দিতে হবে, ঠিক আছে, এরকম ব্যাপার। আর এইগুলো হচ্ছে ব্যালেন্স করে, আইএলটিএস এর স্কোর, তোর সিজি, তোর পাবলিকেশনস, এগুলো হচ্ছে ব্যালেন্স করে, একটা সিভি যেন ব্যালেন্স থাকে, ঠিক আছে? ইমেল যে করছেন এটা কি মানে প্রপোজাল পাঠাইছেন নাকি হচ্ছে নিজের সম্পর্কে কিছু লেখা, বা আমি কি কাজ করছি বা কি কাজ করব এগুলো কি লিখতে হয়? এইগুলা হইছে কি, ধর আমি আর সানাউল্লাহ ভাই লগে একটা নিছিলাম, ফরম্যাট নিছিলাম নিলয়দার কাছ থেকে। তো ওইখানে ব্যাপারটা কিরকম, ধর লেখা আমি অমুক, আমি তো অমুক ভার্সিটি থেকে এরকম বিএসসি শেষ করছি, এখন আমার তো ধর এরকম কথা এরকম যে হচ্ছে আমার রোবোটিক্স এর উপরে হেভি প্যাশন, আমি এর জন্য রোবোটিক্স এ কিছু কাজ বাজ করছি, তাই আমি বলতেছি যে আমার থিসিসও রোবোটিক্স এ করছি। তো আমি দেখলাম যে আপনার ল্যাবে রোবোটিক্স নিয়ে কাজ টাজ হয়, আপনার 2-1টা কাজ দেখলাম এরকম, যে এই কাজগুলোর সাথে তো আমার কাজ মিলে যায়, তো আমি আমি বিশ্বাস করি বা আমি মনে করি আপনার ল্যাবে যদি আমি কাজ করার সুযোগ পাইতাম, তাহলে এই ডোমেইনে রোবোটিক্স হোক বা মেশিন লার্নিং হোক, এই ডোমেইনে আমি আরো অনেক বেশি নলেজ গেইন করতে পারতাম, এরকমই। এরকম মানে বলবো যে নিজের আপনার ল্যাবে ভাষায় যা যদি লেখা যায়। হ্যাঁ, নিজের ভাষায়, যে এখন আপনার ল্যাবে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, আমি আপনার ল্যাবে জয়েন করতে পারি কিনা, এরকম কথাবার্তা বলে তুই তোর সিভিটা দিয়ে দিবি। আর সিভি নিয়ে একটা কথা কই, হ্যাঁ, সিভিটা এখন ভালো, থেকেই বানা, সিভি সিভি এখন আসলে থেকেই বানা, সে ফার্স্ট অনেক ইয়ার হোক, ইম্পর্টেন্ট সেকেন্ড একটা ইয়ার জিনিস। হোক, থার্ড ইয়ার হোক আর ফোর্থ ইয়ার হোক, এখন থেকেই সিভি বানানো শুরু করবি। সিভি মেইনলি 2 টাইপসের হয়, একটা হলো একাডেমিক সিভি আর একটা হলো জবের জন্য। বাইরে যাওয়ার জন্য তো একাডেমিক সিভি লাগবেই, মাস্ট। আর একাডেমিক সিভি কি করবি, শুধু একাডেমিক সিভি না, যাদের চাকরি বাকরি করার ইচ্ছা তারাও এখান থেকে সিভি বানাবি, বুঝতে পারছস? সিভি বানানোর ব্যাপারটা কি হবে, সিভি এই বানাইলি পার্থক্যটা একটু বলুন তো ভাই, একাডেমিক আর হচ্ছে ওই জবের বাইরে ইমরান, তিনটা। তোর তো দেখি অনেক কোশ্চেন, ভাই তুই হাত তুই সাইডে দাঁড়া, বুঝছিস, আরো মেলা পোলাপান ওকে আছে, ওকে তাদের একটু সুযোগ দে। ওকে, তো একাডেমিক কোশ্চেন হচ্ছে তুই ভাই তোর এই কোশ্চেনটা নেন। পাবলিকেশনস, একাডেমিক প্রজেক্ট, পাবলিকেশনস, একাডেমিক প্রজেক্ট, এইসব বিষয়ে ফোকাস করবি। আর যেগুলো হচ্ছে জবের জন্য, ওগুলাই তোর মানে হ্যান্ডস অন স্কিলস, তুই খুব ভালো কোড পারস, তুই খুব ভালো একটা মানে সিমুলেটর ইউজ করতে পারস,
অনেকটা এরকম। আর একাডেমিক সিভি হলো গিয়ে তোর রিসার্চের তোর প্যাশন কেমন এটা তোরে বুঝাইতে হবে। যে আমি 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 তো কোড কিছুই পারি না রে ভাই, সোজা কথা আমি কোড কিছু পারি না। আমি কি করছি আমার সিভিতে জানোস, আমি আমার যে রোবট গুলা ছিল ওই রোবটের ভিডিও পর্যন্ত সিভিতে লিংক দিয়ে দিছি যে আপনি দেখেন, ঠিক আছে, যে আমি রোবোটিক্স এর জন্য এতটুকু প্যাশনেট। আমি আমার প্রজেক্ট গুলাকে একটু ডিসক্রাইব করছি, আমি আমার পাবলিকেশনসটা দিছি, এই জিনিসগুলো হচ্ছে একাডেমিকে ফোকাস করতে হয়। আর তোরা যেটা করবি ফার্স্ট ইয়ার থেকেই, যারা 2-0 ফার্স্ট ইয়ার থেকে সিভি বানানো শুরু করলে হবে কি 6 মাস পর পর সিভি আপডেট করবি। জানুয়ারি মাসে একটা সিভি বানাইলি, 6 মাস পরে মানে 6 মাস কিছু শেখার ট্রাই করবি, কিছু শিখবি, 6 মাস পরে ওটা আপডেট করবি যে না এই 6 মাসে আমি এরকম এই জিনিসটা শিখছি। টার্গেট থাকবে প্রতি 6 মাস পর পর আমি আমার সিভি আপডেট করবো, ঠিক আছে? তাহলে 4 বছর পরে সিভি জৈব মাখন, ঠিক আছে? আর হ্যাঁ, সিভি রাখতে হবে 2-3 ব্যালেন্স। দিলে আর কি আরেকটা ব্যাপার হচ্ছে সিভি বানানোর ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি পার্সোনালি যেটা হচ্ছে মনে করি বা আমার হচ্ছে গিয়ে ধর রেসপন্স পাওয়ার পিছনে যেটা কারণ, আমি একটা দিকে লেগেছিলাম। আমার সিভিতে অন্য কোনো প্রজেক্ট নাই রোবোটিক্স ছাড়া, আমার সিভিতে রোবোটিক্স ছাড়া অন্য কোনো পাবলিকেশন নাই, ঠিক আছে? আমার সিভিতে রোবোটিক্স এর স্কিল বাদে ওইরকম অন্য কোনো স্কিলস নাই। আমার প্রজেক্ট গুলার মধ্যে রোবোটিক্স বাদে কোনো প্রজেক্ট নাই, একাডেমিক প্রজেক্টে কোনো প্রজেক্ট নাই, ভিডিওতে রোবোটিক্স ছাড়া কোনো প্রজেক্ট নাই। মানে আমি যে একটা ফার্স্ট ইয়ার থেকে ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসছি রোবোটিক্স এর দিকে, প্রফেসর তো এটা আমার সিভি দেখে বুঝবে যে না এ হচ্ছে রোবোটিক্স এ কাজ বাজ করছে, মানে তার হচ্ছে রোবোটিক্স এই প্যাশনেট। আমি অ্যামালগাম করি নাই আমার সিভি, নর্মাল জাস্ট সিম্পল যে আমি এই জিনিসের প্রতি প্যাশনেট, আমি ডেডিকেটেড, আমি যে কোনো টাইমে এই টাইম যত মন চায় টাইম দিতে পারবো, এই জিনিসটা সিভিতে বুঝাইতে হবে একটা সাইটে, ঠিক আছে? এখন আমি যদি রোবোটিক্সেও দিলাম, আবার আমি আমার বন্ধু সানাউল্লাহর মতো বললাম আমি ডিপ লার্নিং এও বস, আমি এই পারি, আমার এনে 3টা 4টা পেপার, তাইলে আমার মনে হয় জিনিসগুলা আর কি একটু এইটা আসলে অ্যামালগাম হয়। এখানে একটু বলি, এটা আসলে যদি তুমি মনে করো যে বেশি স্কিল দেখাতে যাও, তুমি জানো একটা অল্প, বাকিগুলো হচ্ছে অল্প অল্প করে জানো, এইটাকে যদি তুমি এমন ভাবে রিপ্রেজেন্ট করো যে আমি সবে জানি ভালো করে, তাহলে কিন্তু বিপদ। তখন কিন্তু প্রফেসররা হচ্ছে সন্দেহ করে আসলে এ কি পারে কি না পারে, আসলে কিন্তু বিপদ। সে একজন আর তুমি মানে একটা এক্সাম্পল দিই যখন যে এত তুমি স্কিল দিবি প্রফেসরের তো এক্সপেকটেশন হইব সেই যেটা তো মাল সব পারে, ঠিক আছে? তার তখন জন্য আমার তখন মনে তোমার কাজ হয় দিয়ে দেয়। যে সিভি তখন বানানোর জন্য একটা সাইট চুজ কর তোরা আগে। হ্যাঁ, ফার্স্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের তো মোটামুটি মনে হয় চুজ করা হয়ে গেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আগে এক্সপ্লোর কর, ইসিতে অনেক সেক্টর এক্সপ্লোর কর, যাদের রিসার্চের ইচ্ছা প্রচুর পেপার পড়, পেপার টেপার পড় যে কি লেভেলের কাজ হয়, জিনিসগুলা নিয়ে কি ধরনের কাজ হয়েছে, কিভাবে করে, কোন অথররা এইসব সেক্টরে হচ্ছে বেশি কাজ করছে, ওইসব অথরদের নিয়ে পড়াশোনা করা লাগলে, রিসার্চারদের নিয়ে পড়াশোনা কর, ল্যাব গুলা দেখ, ল্যাবে কি ধরনের কাজ হয়, তারা আমি দেখাবো না একটু পরে যদি। আচ্ছা মুহিত, মানে সানার তো কথা বলা শেষ, মানে টাইম নিয়ে কি কোনো লিমিট আছে যে হচ্ছে মানে এই টাইমের মধ্যে শেষ করা লাগবে আমাদের? না ভাই, এটা এরকম কোনো লিমিট নাই। আচ্ছা তাহলে আমি কয়েকটা জিনিস দেখাবো। এইরকম মানে একটা আচ্ছা, সেক্টর চুজ করে দেন ওই সেক্টরে তুই আগা, ওইখানেই আমি 6 মাস একটা জিনিসের প্রতি টাইম দিলাম, 6 মাস পরে একটু করে আবার আমি আরেকটা নতুন জিনিস শুরু করে দিলাম, হইলো না? কিন্তু সব জিনিসের টুকরা 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 শিখতেছি, তার থেকে আমি একটা চুজ করে ওটা বাড়াই। আমি ফার্স্ট ইয়ার একটা প্রজেক্ট করি, সেকেন্ড ইয়ার ওটা আরেকটু বাড়াই, থার্ড ইয়ারে আরো সুন্দর করে বাড়াই, ফোর্থ ইয়ারে যাই আমি একটা ফাইনাল প্রোডাক্ট দাঁড় করাই লাগে, ঠিক আছে? ব্যাপারটা যদি এরকম হয় অনেক স্ট্রং সিভি হবে। আর দেন আবার এসবই লেখার জায়গা থাকে, স্টেটমেন্ট অফ পারপাস, ওইখানেও আমি একটা স্ট্রং রিজন দাঁড় করাইতে পারবো যে কেন আমি এই সাবজেক্ট পড়তে চাইতেছি, কেন আমি প্রফেসরের কাছে যাইতে চাইতেছি, বুঝতে পারছোস? এখন আমি সিগন্যাল নিয়ে কাজ করি, সাপোজ আমি সিগন্যাল নিয়ে কাজ করলাম, আমি রোবোটিক্স এর এক প্রফেসরের কইলাম যে আমি তো রোবোটিক্স ইন্টারেস্টেড, কিন্তু আমার সিভিতে সিগন্যালের কাজ, তাহলে তো হইলো না ব্যাপারটা, ঠিক আছে? এরকম করতে হবে, মানে এটা আমার মতামত। আর তোরা নিজেরা যখন এরকম দেখবি সিভি টিভি বানাবি, আচ্ছা আমি আমার আর সানার সিভি হচ্ছে মুহিদের কাছে দিবনি, সিভি গুলা দেখিস, আরো তারপরে বুয়েটের এক বড় ভাইয়ের সিভি আছে আমার কাছে, ওই সিভিটাও আমি দিব, সিভি গুলা দেখিস যে একাডেমিক সিভি কিভাবে বানাইতে হয়, ঠিক আছে? আর ভাই রাউটারের গ্রুপে আরেকটা দেয়া দিস কোশ্চেন একটু সিভি। ভাই। ওই মৃদুল মনে একটা কোশ্চেন করবে, ওকে অনেকক্ষণ ওকে ধরে হচ্ছে হাত তুলে রাখছে। মৃদুল হাত বল। টাত হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো তোর কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই, আমার মেশিন লার্নিং নিয়ে শেখার ইচ্ছা আছে। তখন আচ্ছা পাইথনের একটা ক্র্যাশ কোর্স কমপ্লিট করছি কোর্সেরাতে, কিন্তু এখন কি করব ঠিক বুঝতে পারতেছি না। এখন এই জিনিসটা তোর সানাউল্লাহ ভাই ভালো কইতে পারবে, কিন্তু তার আগে আমি একটা ছোট কথা বলে দিই, সেটা হচ্ছে কি কোর্স টোর্স যাই করো না কেন তোমার হাতে কোড করতে হবে, নিজে নিজে কোড করতে হবে, খালি কোর্স করে শেষ করে দিলেই না, আর ছোট ছোট প্রজেক্ট করা শুরু করা লাগবে।
জি ভাই, প্রজেক্ট আছে ভাই আমার, আমি অর্ডিনো নিয়ে কাজ করি, গ্যাস সেন্সরের একটা প্রজেক্ট করছিলাম। আর ভাই অর্ডিনো নিয়ে এমনি টুকটাক সোনার সেন্সর বা এগুলো নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাইলে এবার ধর তুই একটা সাইট খুঁজ, যেই সাইড আমি কাজ করতে চাই। ঠিক আছে, যেমন ওই যে আমি বললাম যে আমি রোবোটিক্সে কাজ করতে চাইতাম, এর জন্য আমি আগে সেন্সরটা শিখছি, সেন্সর নিয়ে কাজ করলাম, এরপরে সেন্সরটারে আমি রোবটের সাথে হচ্ছে ইন্টারফেস করছি। এরকম তুই একটা প্রজেক্ট খুঁজ, একটা সাইট চুজ কর, যেখানে তুই এই সেন্সরটা ইন্টারফেস করতে পারবি, সেন্সরটারে কাজে লাগাইতে পারবি, একটা বড় প্রজেক্ট দাঁড় করাইতে পারবি, 3-4টা সেন্সর একলগে লাগিয়ে। এরকম করে আস্তে আস্তে আগাইতে হবে। জি ভাই। আর মেশিন লার্নিং নিয়ে যদি কিছু জিজ্ঞেস করতে হয় সানারে জিজ্ঞাসা। মেশিন লার্নিং বলতে মেশিন লার্নিং হিউজ এরিয়া, বিশাল এরিয়া। ঠিক আছে, এখানে দেখবে ক্লাসিক্যাল মেশিন লার্নিং আছে, স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং আছে, কম্পিউটার ভিশন আছে, প্যাটার্ন রিকগনিশন আছে, অনেক আছে। তা যদি সাজেস্ট করতে হয় তাহলে আমি বলবো ক্লাসিক্যাল মেশিন লার্নিং নিয়ে শুরু করা, জাস্ট যেটাকে তোমার ক্লাসিফায়ার বলে, যেমন আমরা র্যান্ডম ফরেস্ট আমরা ইউজ করি, র্যান্ডম ফরেস্ট। তারপর আছে আরো আছে তোমার ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। সিম্পল যে জিনিসগুলো আছে এগুলা নিয়ে স্টার্ট করো। অনেকে আসলে কি হয় কি যে ইমেজ দিয়ে কাজ করা শুরু করে দেয় সরাসরি, সে ইমেজ দিয়ে কাজ করা প্রথমেই শুরু করা আসলে অনেক টাফ, কারণ অনেক কিছু জানতে হয়। কারণ আমি প্রথমে এগুলো জানি নাই, অনেক ম্যাথমেটিক্স জানতে হয়, প্রচুর ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আর জিওমেট্রি অনেক ভালো জানতে হয়। যদি তুমি প্রথমে ক্লাসিক্যাল মেশিন লার্নিং নিয়ে কাজ শুরু করো তাহলে দেখবা যে আস্তে আস্তে তোমার মধ্যে কনফিডেন্ট একটু আসবে, কারণ এখানে দেখবা যে ছোট ছোট ম্যাথমেটিক্স থাকে। আর একটা কথা বলি যে যারা মেশিন লার্নিং আসলে কাজ করতে ইচ্ছুক, অবশ্যই অবশ্যই বালাগুরু স্বামীর যে ইয়েটা বই আছে তোমার নিউমেরিক্যাল অ্যানালাইসিস যে বইটা আছে, অবশ্যই আমাদের সিলেবাস, হ্যাঁ অবশ্যই অবশ্যই বারবার বলতেছি, অবশ্যই অবশ্যই ওই বইয়ের যে মেথডগুলো আছে সেই মেথডগুলো তোমরা যে লজিকগুলো, যেমন যেমন করে যে লজিক, ওখানে দেখবে যে ফর লুপ আর লজিকের কাজ, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে লজিক আর ফর লুপের কাজ বেশি, ওটা একটু ইউজ করবা। অবশ্যই মেথডগুলো আছে ওগুলো কোডিং এ ইমপ্লিমেন্ট করবা, করলে দেখবা যে আসলে সব ইজি হয়ে যাবে। মেশিন লার্নিং এর জগতে সবচেয়ে বড় টাফ কাজ হচ্ছে কি ডাটা প্রসেস করা। কারণ তুমি যে একটা মডেল নিয়ে কাজ করতে যাচ্ছ, সিম্পল, তুমি যে এখানে তুমি একটা ক্লাসের মধ্যে বসে আসছো, দেখবা যখন সবাই খুব মনে করো যে অগোছালো বসে থাকে, এদিক ওদিক করে বসে থাকে, তখন তোমার মানুষ চিনতে আসলে কষ্ট হবে যে কে কোথায় আসছে না আসছে। আর সবাই যদি একটা সিকুয়েন্সিয়ালি বসে থাকে, তো তোমার ধরতে কিন্তু অবশ্যই সুবিধা হবে যে কে কোথায় আছে। তাহলে তোমার যদি এখানে অসুবিধা হয়, তাহলে তুমি দেখো তাহলে একটা মডেল কি করবে, তুমি তো হিউম্যান, তোমার ওই মডেল চাইতে তোমার ব্রেনের পাওয়ার অনেক বেশি, এটা কিন্তু স্বাভাবিক জিনিস। হচ্ছে ডেটা প্রসেসটা অবশ্যই শিখতে হবে। ডেটা প্রসেস শিখতে গেলে আমাদের হচ্ছে এই নিউমেরিক্যাল বইটা অনেক কাজে লাগে। নিউমেরিক্যাল বইটা, নিউমেরিক্যাল অ্যানালিসিস, বালাগুরু স্বামী, তোমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবে একটু। এই জায়গায় আমি একটা কথা কই, যে আমি যে একটু আগে ল্যাবের কথা বললাম না, ওই ল্যাবের হচ্ছে পিএইচডি যে স্টুডেন্ট, ওর নাম হলো কিয়ানুশ নাজারি, তার বাসা ইরান। তার সাথে যখন আমার মিটিং হয়, সে আর কি, আমি বললাম যে অনেক কিছু আমাকে শিখায়, সে তখন আমাকে বলছে এই জিনিসটা যে মডেল নিয়ে আসলে আলটিমেটলি চিন্তা করার কিছু নাই। আমরা যে কোনো মডেল ইউজ করতে পারি, সিএনএন ইউজ করতে পারি, আরএনএন ইউজ করতে পারি, এলএসটিএম ইউজ করতে পারি, কয়টা লেয়ার বসিয়ে দিলেই পার হচ্ছে গিয়া মডেল হয়ে যেতেছে। কিন্তু মেইন যে ব্যাপার সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। ডেটা মানে তোর মডেলটার অ্যাকুরেসি বা মডেলটার ইফেক্টিভনেসই হচ্ছে ডিপেন্ড করবে ডেটা প্রি প্রসেসিং এর উপর, যে তুই ডেটাটাকে কত সুন্দর করে গুছাইতে পারছিস, কত ভালোভাবে রিপ্রেজেন্ট করে বা কত ভালোভাবে অ্যারেঞ্জ করে তারপরে মডেলের ভিতরে দিতে পারছিস। হ্যাঁ, এই জিনিসটার উপরে মেশিন লার্নিং এর অ্যাকুরেসি গুলা বা হচ্ছে ইফেক্টিভনেস নির্ভর করে। এর জন্য ডেটা প্রি প্রসেসিং যেটা কইলো না খুবই ইম্পর্টেন্ট। তাই নাম্পি টাম্পি পান্ডাস এগুলা শেখা, মানে লাইব্রেরি গুলা শেখা মেশিন এই পাইথনের, বিশেষ করে বড় বড় কাজ ধরার আগে আগে এই লাইব্রেরি গুলা ভালোভাবে শিখলে খুব কাজে দিবে। ভাই তাহলে তো আমি মাত্র তো ভাই ক্র্যাশ কোর্সটা কমপ্লিট করছি, বেসিক সিনট্যাক্স গুলা জানি, তাহলে ভাই এখন মানে কি লাইব্রেরি শেখা শুরু করব? সিনট্যাক্সের তার আগে তুমি একটা কাজ করতে পারো, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে না, ক্লাস ইডি, এগুলা শিখা লাগবে। ক্লাস, লিস্ট, ডিকশনারি এগুলা শিখছো? জি ভাই এগুলা পারি ভাই। আমি আগে সি প্লাস প্লাস করছি, তো ভাই সি প্লাস প্লাসে ক্লাস নিয়ে মোটামুটি ভালোই কাজ করছি। অবজেক্ট ওরিয়েন্টেড মোটামুটি যদি শেষ হয়ে যায়, তাইলে তুমি লাইব্রেরির দিকে আস্তে আস্তে যাইতে পারো। কি করছ? আচ্ছা, কথা বলুক, আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি ডাটা প্রি প্রসেসিংটা কি জিনিস। আমরা রিসেন্টলি একটা কাজ করছি, তো তুই কথা বলে দে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, সবাই দেখতে পারবে, সমস্যা নেই। আমিও স্ক্রিন শেয়ার করে আমি দুই একটা কাজ দেখাবো, ঠিক আছে? মানে হচ্ছে কি লেভেলের কাজ হয়, কি কি করে তারা। কি ইয়া করে রাখছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? হোস্ট ডিসেবল টু পার্টিসিপেট ইন স্ক্রিন শেয়ারিং। হোস্ট কে হোস্ট ইব্রা তো ভাই আমি ভাই না ভাই মুহিত ভাই ও মুহিত মুহিত ভাই ডাক দেন। একদম ডিসেবল বড় করে ভাই রাখছে। স্ক্রিন শেয়ারের অপশন দে। দাঁড়ান
এই মরছে এবার। আনা ভাই পিছনে কি টু ডু লিস্ট? এইগুলা হচ্ছে গিয়ে প্রথমত আমাদের অফিসের প্রজেক্টের লিস্ট আছে, কারণ আমরা হচ্ছে গিয়ে অফিসে কাজ করতে গেলে এখন বড় একটা যখন প্রজেক্ট করতে যাব তখন তার ওইভাবে কাজ করা যায় না যে আজকে একদিন বসলাম একদিন করে ফেললাম, এটা আসলে হয় না। এই জন্য আমরা প্রতিটা কাজ কম করে হলেও যে 15-16টা সেক্টরে ভাগ করি, প্রতি মানে উইকে আমরা উইকলি কাজ ওয়াইজ করি। ভাগ করে নিছেন? উইকলি ওয়াইজ ভাগ করে নিই, উইকলি ওয়াইজ আবার আমরা 3-4 দিন পর পর বসি, যে যেমন এই যে কিছুক্ষণ পর হয়তো আমাদের বসতে হবে 11টা 15-তে মিটিং আছে, আজকে আমরা কি কাজ করি সেটা নিয়ে আমরা ডিসক্রাইব করবো, আসলে কি হচ্ছে ডিসকাস করবো, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো প্রবলেম থাকলে কিভাবে সলভ করা যায় এইটা। আর এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমরা হচ্ছে গিয়ে নতুন কোম্পানি স্টার্ট আপ করছি অলরেডি, আমরা খুব ভালো প্রজেক্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে আমরা খুব ভালো ভালো প্রজেক্ট পাচ্ছি, আইসিটি মিনিস্টার প্রজেক্ট পাইছি অলরেডি, সিঙ্গাপুরে ক্লায়েন্ট আছে আমাদের। হয়তোবা আমি চলে যাব, আমি চলে গেলেও আমাদের লোক তো দরকার হবে, তাই না? লোকজন তো দরকার হবে। তা তোমরা যদি কেউ অবশ্যই এক্সপার্ট থাকো সেক্ষেত্রে অবশ্যই আমি মানে আমাদের যে 4 জনের কোম্পানিটা আমি অবশ্যই রিকমেন্ড করব যে একজনকে অথবা দুজনকে যদি নেওয়া যায় যারা আমার আন্ডারে কাজ করবে, এক কথা আমার সেক্টরে কম্পিউটার বিষয়ে আমার আন্ডারে কাজ করবে এটা। কিন্তু অবশ্যই আসলে যে কোনো কোম্পানির হচ্ছে বিজনেস পলিসি হচ্ছে কি আমার প্রজেক্ট তুলতে হবে, আমি আসলে শুরু থেকে শেখালে আসলে আমাদের তো লস, তারা তো আমরা ওইভাবে প্রজেক্ট পাবো না। তাই যে কোনো কোম্পানি দেখবা সার্কুলারে প্রথমেই দেওয়া থাকে যে এক্সপিরিয়েন্স লোক চাই, যে কোনো সার্কুলার দেখবা। আর যারা সফটওয়্যার ক্ষেত্রে আসে যায়, একটু জবের ক্ষেত্রে ছোট ছোট কথা বলবো, জবের ক্ষেত্রে বলি, যারা সফটওয়্যার ক্ষেত্রে আসবা, যে বাংলাদেশে মূলত হচ্ছে কি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার সব, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ও অ্যাপস ডেভেলপমেন্ট, এইসব ইঞ্জিনিয়ার। আসলে বাংলাদেশে মেশিন লার্নিং এর জব ডেভেলপার নাই, খুব কম, সিরিয়াসলি অনেক কম। দেখা যাবে যে হাতে গোনা আমরা 5টা কোম্পানি কাজ করি এই মেশিন লার্নিং নিয়ে। এখন মনে করো এই 5টা কোম্পানিতে মনে করো যে লোক তো আছেই, প্রচুর লোক কাজ করে, নিয়ে নেয়, যার কারণে তোমার মধ্যে সার্কুলার কম আসে। আর যদিও সার্কুলার আসে, যেমন গত পরশুদিন একটা সার্কুলার আসছে, এটা হচ্ছে সুইডেনের একটা কোম্পানি, 8 বছর এক্সপিরিয়েন্স চাইছে মেশিন লার্নিং এ, 8 বছরে কাজ করছে, জব এক্সপিরিয়েন্স এরকম লোক চাইছে, তার স্যালারি হচ্ছে 1,70,000 টাকা, বাংলাদেশে বসেই সে কাজ করবে। আসলে ওই যে এক্সপিরিয়েন্স লাগে ফার্স্ট, আর হচ্ছে গিয়ে আমাদের অপরচুনিটি কম, বেশিরভাগ কম্পিউটার ভিশনে আমাদের আসলে খুবই অপরচুনিটি কম। তাই যারা এই কম্পিউটার ভিশন ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের ফার্স্ট টার্গেট থাকবে স্কিল অনেক হাই করতে হবে, অনেক হাই স্কিল করতে হবে। আর যে টার্গেট রাখো যে যারা কাজ করতে যায় তারা হচ্ছে দেশের বাইরে যেতে হবে। ভাই আমাদের বাংলাদেশে আসলে আমাদের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলতে বলে খুবই অবস্থা খারাপ, ঠিক আছে? টার্গেট রাখতে হবে আমি দেশের বাইরে যাবো, এটা তুমি জব করতে যাও আর ইয়া করতে যাও। আর যদি ভালো কোনো কোম্পানিতে ঢুকতে যাও অবশ্যই, যেমন আমি বলি যে আমি আমেরিকার একটা আছে তোমার কি বলে ওটা হচ্ছে অনলাইন ব্লগ কোম্পানি, পাই ইমেজ সার্চ, ওপেন সিভি নিয়ে ওদের কাজ হচ্ছে ওপেন সিভি ডেভেলপ। আমি ওখান থেকে অলরেডি জবের অফার পাইছিলাম, ওই শাওন জানে, জবের অফার পাইছিলাম, বাট অনেক বড় পোস্ট, প্রজেক্ট ম্যানেজার। আসলে এত বড় পোস্টের জন্য আমার এক্সপিরিয়েন্স আসে নাই আসলে। পরে ওরা আমার রিজেক্ট করে দিচ্ছে, কারণ হচ্ছে যে কজ দেখাইছে মিলে করছে যে আসলে আমার এক্সপিরিয়েন্স নাই, আমার এক্সপিরিয়েন্স মাত্র হচ্ছে কি জব এক্সপিরিয়েন্স মাত্র 4-5 মাস, আর প্রজেক্ট ম্যানেজার তার এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছর থেকে 6 বছর দরকার, অথবা কোনো ডিগ্রি, কোনো যে কোনো বড় কোম্পানি থাকে যে ডিগ্রি অথবা মাস্টার্স পিএইচডি হতে পারে। তাই যারা মেশিন লার্নিং এর কাজ করবা তারা অবশ্যই টার্গেট রাখবা দেশের বাইরে যাব, হায়ার স্টাডি করতে যাব, হায়ার স্টাডি করলে তোমার জন্য জব আসলে জবের ফিল্ড অনেক বড়, বিশাল। যাই হোক, ডাটা প্রসেসিং নিয়ে কথা বলতেছিলাম, তোমাদের ডাটা প্রসেসিং সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন কি গেল সবাই ছবিটা দেখতে পাচ্ছে? আসছে সুন্দর একটা দাগ মাঝখানে, সুন্দর একটা দাগ। আসলে এই ছবিটা দিয়ে কি বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে কি? এই ছবিটার রেজলিউশন কিন্তু অনেক হাই রেজলিউশনের ছবি একটা এটা। আসলে এই ছবি দেখে আমি কিছু বুঝতে পারছি না কোথায় কোন স্পট আছে কিনা, বা কোনো ক্যান্সার সেলে কোনটা আসলে ক্যান্সার সেল, এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। বাট যদি তোমার এই ছবিটা দেখাই তাহলে তুমি খুব সহজে দেখতে পারবো। এখন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে ছবিটা? জি ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখো ছবিটা একটু বড় করে তুমি দেখো, তাহলে দেখতে পারবা যে ক্যান্সার সেল দেখতে, এখন ক্যান্সার সেলটা আসলে দেখতে পারবা যে গুটি গুটি যে জিনিসটা আছে সেই জিনিসগুলো কিন্তু আসলে ক্যান্সার সেল। এখন সিম্পল একটা এক্সাম্পল দেবো এই কারণে, কারণ দেখো ওই ছবিটা তুমি বুঝতেছো না, তোমার হিউম্যান ব্রেইন বুঝতেছে না আসলে ওইখানে কোনটা ক্যান্সার সেল, তাহলে তুমি বলো মেশিন কিভাবে বুঝবে? আর পরের ছবিটা কিন্তু তুমি নিজে বুঝতে পারতেছো,
তাহলে কিন্তু দেখতে পারবা আসলে মেশিনও সব তুমি যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমার মেশিনও বুঝতে পারবে যে আসলে ওখানে কি আছে না আছে। এই জন্য কিন্তু ডাটা প্রসেসটা আসলে দরকার, ডাটা প্রসেসটা শেখা দরকার। আর মেশিন লার্নিং এর মূল কাজ হচ্ছে কি আসলে ডাটা প্রসেস করা। মডেল তুমি খুব সহজে বানাতে পারবা, তোমার যদি প্রবাবিলিটি নিয়ে একটু ভালো ধারণা থাকে, তোমার মডেল তৈরি করা আসলে কোনো ম্যাটার না। তুমি ডাটা বুঝে তুমি মডেল তৈরি করতে পারবে ওইভাবে। বাট যদি তুমি ডাটা ভালো করে প্রসেস করতে না পারো, তুমি মডেল যাই পারো না কেন, তোমার মডেল ভালো কাজ করবে না। বা এখানে মেশিন লার্নিং এর আপনার হচ্ছে ইমেজ প্রসেসিং আবার হচ্ছে টেক্সট প্রসেসিং, এটার মধ্যে হচ্ছে পার্থক্যটা কি? টেক্সট এটা হচ্ছে নিউরাল ল্যাঙ্গুয়েজ, আর একটা দেখলাম হচ্ছে টেক্সট হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপির কাজ। এনএলপির কাজ হচ্ছে এক্সাম্পল দিতে পারি, যেমন মনে করো যে এখন যে আমরা যে অ্যাপস ইউজ করি, যে বিভিন্ন যে গুগল ম্যাপ, যে গুগল ম্যাপে যে অ্যাপস ইউজ করি, তুমি যদি ভুল স্পেলিং দাও দেখো তুমি সঠিক স্পেলিংটা চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে কি এনএলপির কাজ। আমাদের বাংলাদেশে এনএলপির কাজ চলতেছে বর্তমানে। আসলে এটাকে আমরা বলে ওয়ার্ড টোকেনাইজ করা অথবা আমরা ওয়ার্ড ম্যাচার। এটা কিন্তু এটা বাংলাদেশ খুব চলতেছে। বাট এনএলপি কিন্তু কাজ এখানে সীমাবদ্ধ না। এনএলপি কাজ হচ্ছে কি, তুমি একটা হিউম্যান রুটকে যদি বোঝাতে চাও তুমি কি বলতেছো, এটা কিন্তু এনএলপির আসলে মূল কাজ। সে মেশিনকে বোঝানো তো যে তোমার ভাষাটা আসলে কি, তুমি কি বোঝাচ্ছ, মানে মেশিনকে বোঝানো কোনটা ভার্ব কোনটা পার্টস অফ স্পিচ, তাই তো? হ্যাঁ, এটাই এনএলপির মূল কাজ হচ্ছে এটা। আচ্ছা, তো এটার ভাই ক্ষেত্র কেমন? মানে হচ্ছে এটা হচ্ছে এইদিকে যদি কেউ যায় বা এইদিকে কারো ইন্টারেস্ট থাকে, এনএলপি কাজ বর্তমানে বাংলাদেশে আমাদের খুব ভালো চলতেছে। তো এটা নিয়ে বললে বা এটা নিয়ে কি প্রজেক্ট করা যায় বা এটা নিয়ে কি হচ্ছে থিসিস বা এমন কিছু? হ্যাঁ, অবশ্যই 100%। আপনি যেমন ভাই ইমেজ নিয়ে করছেন না, ইমেজ প্রসেসিং নিয়ে, বা ওই এখন যে ছবিটা দেখালেন এটা তো ভাই ইমেজ প্রসেসিং এর পর্যায়ে পড়ে না নাকি? হ্যাঁ, ইমেজ প্রসেসিং। তো এটার মধ্যে কি এনএলপিরও এমন স্কোপ আছে? এটার মধ্যে না না, এটা তো আলাদা ক্ষেত্র। আমি বলতেছি ভাই যে এটা যেমন আপনি ক্ষেত্র বুঝালেন যে এটা নিয়ে মাস্টার্স করলে বাইরে বা জব ফিল্ডে তো হিউজ হয়ে যায়, তো এনএলপি বা হচ্ছে আপনার ওই নিউরাল ল্যাঙ্গুয়েজ নিয়ে করলে কি এমন অপরচুনিটি? আমি যদি জবের ক্ষেত্রে বলতে চাই, বাংলাদেশে ভালো জব অপরচুনিটি আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করলে। দেশের বাইরে প্রচুর রিসার্চ হচ্ছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। কারণ মানুষ এখন আসলে একটা রোবটকে জাস্ট এখন সে বলতে চায় না যে রিমোট টিপে টিপে এদিকে নিয়ে যাবে, এটা কিন্তু এখন নাই। তুমি জাপানিজ কোম্পানিগুলো দেখলে যে অর্ডার করে যে চা নিয়ে আসো, বাটা নিয়ে আসো। এখন তুমি যদি রোবটকে বুঝাতে যাও সে চা চাচ্ছে, তোমাকে তো বুঝাইতে হবে, তার ভাষাটা বুঝাইতে হবে। এখানে কিন্তু এনএলপি কাজ। আচ্ছা, তো এটাও ওটার মতো প্রায়। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আরেকটা এখন দেখাবো না, এখন দেখানো ঠিক না, পরে। আর কারো কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নেই? না, আর কারো মনে কোনো কোশ্চেন নাই। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম যে বিভিন্ন প্রফেসরদের মেইল করা শুরু করছেন কবে থেকে? এটা কি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর নাকি? এটা হচ্ছে কি আমরা পরীক্ষা যখন শেষ করছি, অর্থাৎ আমাদের পরীক্ষা শেষ হয়েছে ডিসেম্বর 9 তারিখ, তাই তো? ঠিক বলছি? আমরা হচ্ছে গিয়ে ডিসেম্বরে শুরু করছি, মানে আমাদের পরীক্ষা রেজাল্ট দেওয়ার আগ থেকে আমরা স্টার্ট করছি। যদি তুমি পরীক্ষার আগে থেকে স্টার্ট করো, যে রেজাল্ট দেয়নি বাট মেইল করতেছি, অবশ্যই তোমার সিভিতে রেজাল্টটা দিয়ে রাখবে অ্যাপিয়ারিং, দেখাবা সামনে হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু আমার পরীক্ষা মানে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসটা সিভিতে অবশ্যই উল্লেখ করতে হবে। হুদে মেইল করা যায় না? হুদে মেইল কি রকম? যেমন আমি থার্ড ইয়ারে এসে এখন তো মেইল তো ইচ্ছা হ্যাঁ, অবশ্যই তুমি মেইল করতে পারো, মেইল করে টেস্ট করতে পারো আসলে কি রকম রেসপন্স করে। ঠিক আছে, এখন তুমি যদি মেইল করতে চাও, এখানে একটা জিনিস আছে, হায়ার স্টাডি ক্ষেত্রে জিনিস আছে। হায়ার স্টাডি ক্ষেত্রে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম একটা অপশন আছে, এক্সচেঞ্জ প্রোগ্রাম। যেমন বর্তমানে এটা ইউকে তে খুব ভালো চলতেছে এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম। যেমন মনে করো তুমি ওখানে একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকে যে তুমি এখানে থার্ড ইয়ার কমপ্লিট করার পর যদি তোমার কোর্সের সাথে ওখানকার কোর্স মিলে যায় মোটামুটি,
ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসেবে কাজ করবে, অর্থাৎ তুমি বাকিটুকু স্টাডি ওখানে যে কমপ্লিট করবা। এটা কিন্তু এখন খুব ভালো মানে চলতেছে, প্রায় দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। শুধু তোমার যে মাস্টার্স পিএইচডি বা একটা বড় এটা দেয় না, সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামটা অপশন থাকে। এক্সচেঞ্জ প্রোগ্রাম তো ভাই একটা ছিল, মানে ওইগুলো তো আবার ব্রেক করতে মানে 1 বছরের ভিসা বা হচ্ছে মানে এগুলা। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা তো এখন দেখো বিভিন্ন মানে বিভিন্ন দেশ বিভিন্ন সুবিধা দেয়। যেমন আমি বাকিগুলো যাই না, আমি ইউকে সম্পর্কে আপডেট রাখতেছি, ইউকে সম্পর্কে বলতে পারি। যেমন মনে করো যে ইউকে কোন স্টুডেন্ট যদি ইউকেতে পিএইচডি করে, এখন ইউকে গভর্নমেন্ট নতুন সুবিধা করছে যে পিএইচডি করার পর সে 2 বছর জব ভিসা পাবে, সে এখানে আরো 2 বছর জব করতে পারবে। অর্থাৎ তুমি অটোমেটিক যে 4-2-6 বছর এখানে থাকতে পারতেছো। আর তোমার যে জব ভিসা হয়, তোমার তো ভিসা, তোমার গভর্নমেন্ট তোমাকে ভিসা দিয়ে দিচ্ছে 2 বছরের জব করার জন্য। হ্যাঁ, জব করার জন্য। এখন তুমি তো পাস করে সঙ্গে সঙ্গে জব পাবা না, এখন তোমাকে জব সার্চ করতে হবে, দেখতে হবে, দেন তারপর অটোমেটিক এক কথায় তুমি তোমার হায়ার স্টাডি শেষ করার পর তুমি আরো 2 বছর অপরচুনিটি পাচ্ছ এখানে থাকার। আর কারো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই। ভাই কোন প্রফেসরকে যদি আমি মেইল দিতে চাই, তাহলে আমার মিনিমাম কি ধরনের অ্যাসাইনমেন্ট থাকা লাগবে? বা যদি আমি আমার কথাই বলি যে আমি আইটি নিয়ে ইন্টারেস্টেড, তাহলে আইটি তে কোন লেভেলের প্রজেক্ট বা কি ধরনের কাজ করা থাকলে, কি ধরনের কাজ জানা থাকলে আমি কোনো প্রফেসরকে মেইল করতে পারবো? আচ্ছা, এটা জিনিসটা আসলে ডিপেন্ড করে কি যে কিছু কিছু জিনিস আছে, যেমন তোমার যে সিজিপি হাই থাকে, তোমাদের সিজিপি যদি অনেক হাই থাকে, ভালো থাকে, তাহলে আসলে স্কিলের দিকটা একটু কম করলেও হয়, তখন স্কিলের দিকটা আসলে মানা যায়। যদি তোমার সিজিপি কম থাকে, তাহলে অবশ্যই তোমার স্কিলের দিকটা হাই রাখতে হবে, অনেক হাই রাখতে হবে। যেমন আমি বলি আমার সিজিপি অনেক কম, ঠিক আছে, সিরিয়াসলি আমার সিজিপি অনেক কম, বাট আমি যা কিছু ম্যানেজ করতে পারছি সব আমার স্কিলের জন্য আসলে ম্যানেজ হয়েছে। এখন তোমার যেটা কোশ্চেন যে কিরকম প্রজেক্ট থাকতে হবে, বিএসসি লেভেলে যে তোমাকে খুব ভালো মানের প্রজেক্ট করতে, মানে একদম মনে করো হায়ার লেভেলের প্রজেক্ট, সে মনে করো একদম সেলফ ড্রাইভিং কার নিয়ে করতে হবে বা এরকম বুঝতে হবে, এরকম কিছু না। বাট তুমি যে প্রজেক্টটা করবা এটা যেন একটু মানে কোয়ালিটির দিক দিয়ে ভালো কোয়ালিটির, একদম যেন বাচ্চা 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 প্রজেক্ট না হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর আরেকটা কথা বলি তোমাদের ক্ষেত্রে, যারা রিসার্চের দিকে ইচ্ছুক, টাইম নিয়ে ভাই যে কোনো কাজ করো, টাইম নিয়ে করো, তোমার হাতে সময় আছে। কারণ 1 মাসে যে একটা কাজ উঠবে, সেই কাজটাতে তুমি যদি আরো 4 মাস সময় দেওয়ার পিছনে, তাহলে দেখবা আরো আরো ভালো কাজ উঠবে। আর কারো কোশ্চেন? কারো কোশ্চেন থাকলে বলি বা হাত তুলি। মনে হচ্ছে কারো কোশ্চেন নাই আর ভাই। ওকে, তাইলে তো হচ্ছে শেষ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, শেষ করার আগে একটা কথা বলি, তাও যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে যে হ্যাঁ এখানে আমরা করতে পারতেছি না, লজ্জা লাগতেছে, এটা উত্তর লাগতেছে, অবশ্যই আমরা 2 জনে আছি, আশা করি সবাই আমাদের সাথে ফেসবুকে অ্যাড আছে, ফেসবুকে নক করতে পারো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই, অথবা মুহিত আছে, পল্লব আছে, বা যাদের মাধ্যমে তোমরা করতে পারো সে স্বাধীনতা তোমাদের আছে। ঠিক বললাম বন্ধু? হুম, ঠিক ঠিক। আর কেউ কিছু জিজ্ঞেস? ও আচ্ছা, ভাই আপনি ঠিক একটা আছে, আর কেউ মনে কিছু স্লাইড শেয়ার করতে যাচ্ছিলেন শোন ভাই মনে হয়। স্লাইড শেয়ার বলতে আমি হচ্ছে ধর মানে ওই ল্যাবের কিছু প্রজেক্ট তারা 1 মিনিট। দেখা যায়?
হ্যাঁ চলে আসছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আবার এটা হচ্ছে ওই ল্যাবের ওয়েব পেজ, বুঝছো? আমি যে ল্যাবে ইন্টার্ন করতেছি, হ্যাঁ, ল্যাবে ওদের বেশ কিছু অনগোয়িং প্রজেক্ট আছে। এগুলা হচ্ছে অনগোয়িং প্রজেক্ট। প্রজেক্ট গুলা হচ্ছে ধর দারুণ দারুণ প্রজেক্ট করে, যেমন হচ্ছে স্ট্রবেরি হচ্ছে গ্র্যাব করা আর কি। এই রোবট এমন করে বানাইছে যে হচ্ছে রোবট প্রথমে ওই স্ট্রবেরি ক্ষেতের মধ্যে যায়, আবার কোনটা পাকা কোনটা কাঁচা এগুলা বুঝতে পারে। ঠিক আছে, প্রথমের কাজ হচ্ছে এটা কম্পিউটার ভিশনের মাধ্যমে এটা দেখে, দেখার পর তারপর একটু আবার কন্ট্রোলের কাজ, যে হচ্ছে কতটুকু হাইটে আছে, হ্যাঁ, কিভাবে গ্র্যাবস করবে, কতটুকু ফোর্স দিবে, এরকম কাজ বাজ করে। এরকম বেশ কিছু প্রজেক্ট ওদের আছে, এখানে ভিডিও দেখতে পারবি চাইলে। আবার এখানে মনে হয় রোবটের ভিডিও আছে, এটা অন্য একটা কোনো প্রজেক্টের মনে হয়, এখানে রোবট ভিডিও নাই। ও আচ্ছা, এই জায়গার একটা মজার ব্যাপার, যেটা এরা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ করে, বুঝছো? তা আমি চিন্তা করছি যে মানে আমি ওই যে পিএইচডি স্টুডেন্টের সাথে কথা বলি, ওরা একদিন মানে আবার প্রতিদিন মিটিং শেষে জিজ্ঞেস করে আমার কিছু জানার আছে কিনা, জিজ্ঞেস করার আছে কিনা। আমি চিন্তা করছি একদিন আমি হচ্ছে তার লগে ফাও পেঁচাল শুরু করবো, ফাও পেঁচাল শুরু করে তারপরে তারে কুমো যে হচ্ছে সে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা কোনোদিন টাইম দিতে পারবে কিনা, তার মানে ধর কোনো কাজের উপরে বা একটা পেপারের উপরেই বললো, কোনো একটা প্রজেক্টের উপরে, এটা আমি বলে দেখবো। সে যদি রাজি হয় তাহলে আমরা হয়তো উম, মানে এরকম একটা ওয়ার্কশপের আয়োজনও করতে পারবো পরে। আমি কথাবার্তা বলে দেখি, তাদের কাউরে আনতে পারলে অনেক কিছু জানার আর শেখার থাকবে আমাদের কাছ থেকে, যে তারা আসলে রিসার্চ কিভাবে করে, কি কি চিন্তা করে রিসার্চ করার সময়, আসলে এগুলা টুকটাক জানা যাবে অনেক কিছু। ঠিক আছে, আর আমি পরে আরো ভিডিও টিডিও বা বিভিন্ন কোর্স টোর্স এগুলা দেখাবো নি, মুইদের সাথে কথাটা বইলা অনেক কোর্সের লিঙ্ক টিঙ্ক এগুলা দিন। আর রোবোটিক্স এর যদি হচ্ছে কারো ইচ্ছা থাকে, ধর ইন্টারেস্ট থাকে, তাহলে হচ্ছে আমার জিজ্ঞেস টিজ্ঞেস করি, সমস্যা নেই। কন্ট্রোল টন্ট্রোল শেখার অনেক কোর্স আছে, ঠিক আছে, এগুলা শিখতে লাগে যদি কারো ইচ্ছা থাকে। তবে শেষ কথা বলি, যাই করো না কেন তোমরা আসলে হাতে কলমে কাজ করতে হবে। নিজের স্কিল বাড়ানোর জন্য অবশ্যই তোমাদের হাতে কলমে কাজ করতে হবে। সে হাতে কলমে কাজ ছাড়া আসলে কোনো কিছু সম্ভব হয় না আসলে ওইভাবে। মুহিত, তাইলে আমার তো আর কিছু বলার নাই, সানার মনে হয় নাই, আর কেউ তো কোনো কোশ্চেনও শেষ নাই আর। করি আমরা। আর সানাউল্লাহ ভাই যেটা বললো, কারো কোনো সমস্যা হলে বা কিছু বলার থাকলে অবশ্যই ভাইদের মেসেজ দিবে, দ্বিধাবোধ করা যাবে না। আর অনেকে মনে হয় এখনো খাওয়া দাওয়া করে নাই, রাতের হ্যাঁ খাবার। হ্যাঁ, জি ভাই, মুহিত, এই আমার লাস্ট কথা আছে মুহিত বা মুহিত পল্লব, হ্যাঁ ভাই আছি তো। সবকিছু হইলো, তোমরা হোস্ট করলা, অথচ যারা যাদেরকে ইনভাইট করছো তাদের তো কোনো চা নাস্তার ব্যবস্থা ছিল না, তাই না? আমরা তো ভাই ফুড ভাবছিলাম পান্ডা অর্ডার করে দে মুহিত। আমরা ভাবছিলাম তুমি আপনার এক সিনিয়র ভাই সব খাবার দাবার নিয়ে বসবেন, আমরা খাবো খাবো আর গল্প করবো, তা না সব খাই দিছে, দেখেন পানি খাই দিছে সব, কিন্তু খাওয়াচ্ছে না। জুনিয়র এতগুলা জুনিয়র বসে আছে ভাই, পানি তো খাইলাম রে ভাই। তুমি এক কাজ করো তাও বুঝছো, খাইরা তুমি খাইরা কালকে সন্ধ্যায় বের হইও কালকে। তবে একটা কথা তোমাদের সবার ওকে কাছে, ওকে এগুলো ঠিক না ভাই। ইনবক্স মি মুহিত এই যে দেখছো চলে মুহিত আসছে। কিন্তু অনেক মোটা হয়েছে, মুহিত কোন অনেক মোটা হয়েছে আগের থেকে। ইনবক্স মি সানাউল্লাহ ভাই, এই যে মুহিত, তুই কি তোর মামা চলে ভিডিওটা একটু আসছে। অন করবি? তুই যে মোটা হইছস এটা দেখে আমি আমার চোখটা জুড়াইতে চাই, একটু ভাই ভিডিওটা অন ভাই কর ভাই। আমরাও দেখতে চাই, আমরাও দেখতে চাই মোহিত ভাই, আমরাও দেখতে চাই। মুহিত, তুই মোটা হইছস এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ভাই ভাই মোহিত অবশ্যই। লজ্জা পায়। মুহিত ভিডিও অন করতে লজ্জা পায়? না ভাই, ও তো ভাই আমাদের সাথে ভাই কথা বলার সময় অন করে না ভাই, অনেক করার পরে করে না। ও খুবই লজ্জা পায়। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে আর মুহিত, আল্লাহ হাফেজ। সবাই একটু সাবধানে থাকো, ঠিক আছে? জি ভাই। তাহলে ভাই ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ মুহিত। ওকে, আসসালামু আল্লাহ বললাম, হাফেজ। ভালো থাকিস। আলাইকুম। জি ভাই, দোয়া করবেন।